ঠিক আছে? হুম, হ্যাঁ, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, দুঃখিত একটু দেরি হওয়ার জন্য। আমি আজকে বাংলাদেশ বিষয়াবলীর শুরুর দিকে কিছু ইতিহাস অংশ বাকি ছিল, সেগুলো আসলে শেষ করার পরে নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন নিয়ে চেষ্টা করব ১ ঘন্টা ৫-১০ মিনিটের একটা লেকচার আমরা দেয়ার। আর শুরুতে সবাইকে শুভ সন্ধ্যা। আমি হচ্ছে মোহাম্মদ তৌফিক আজিজ। আমি ৩৮তম বিসিএস এ অ্যাডমিন ক্যাডারে সুবয়সপ্রাপ্ত হয়েছি। আজকে আমাদের ইতিহাস অংশটা দিয়ে আমাদের আজকে ক্লাস শুরু করব। তার আগে মূল্যবোধ সুশাসনের কিছু কোশ্চেনের প্যাটার্ন বা কোন বিগত বছরে কিভাবে প্রশ্নগুলো আসে তার একটা তুলনামূলক পর্যালোচনা আমরা এখানে দিয়ে দিচ্ছি। দেখছি যে ৪০তম বিসিএস এ আপনার আহ, যাই হোক ৪০, ৩৮, ৩৭, ৩৬ মিলে জিলে আসলে প্রতিবারই একটা সুশাসন, মূল্যবোধ, নৈতিকতা থেকে মিলে জিলে ১০ মার্কের কোশ্চেন আসে। আম, আর মূল্যবোধ সুশাসন নৈতিকতা নিয়ে আসলে কিভাবে কি প্রিপারেশন নিতে হবে বা কি করা উচিত এটা নিয়ে আসলে ইন ডিটেল আসলে আমরা একটু সামনে আমরা পড়বো। হ্যাঁ, এগুলো আসলে মানে কোনো আইডিয়া বা কোনো কথাবার্তা বলে একটু সামনে দিক বলছি আমরা। আপাতত ইতিহাস, যে বাংলাদেশের শুরুর দিকে যে ইতিহাস ছিল বাকি, ওটা দিয়ে আমরা আগে ক্লাসটা শুরু করছি। শুরুতেই আমরা বাংলাদেশের যে প্রাচীন বাংলার প্রাচীন জনপদ এটা নিয়ে আসলে আমরা কথা বলার চেষ্টা করব। এখানে যে অবিভক্ত যে বাংলা ছিল, বিশাল একটা বাংলাদেশ না, দুঃখিত, বিশাল একটা যে বাংলা ছিল, অবিভক্ত বাংলা, সেটার একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। গতকালকের বাংলাদেশ বিষয়াবলী ক্লাসে আহ যে বাংলাদেশের ম্যাপের মধ্যে একটা ছবিটা দেখানো হয়েছিল, এটা আসলে অবিভক্ত বাংলার টোটাল ছবিটা। এখানে সেদিনই কিন্তু আমরা, গতকালকে কিন্তু আমরা যে কোথায় কোন রাজ্য রয়েছে, জনপদ রয়েছে, সেগুলো সম্পর্কে একটা ধারণা কিন্তু গতকালকে পেয়ে গিয়েছিলাম। একটা কোশ্চেন আসছিল সমতট হরিকাল, এটা নিয়ে একটা মারামারি লেগে গিয়েছিল আপনাদের মধ্যে, দিয়েছিলাম। যাই হোক, এটা নিয়ে আসলে বেশি একটা কথা বাড়াবো না, কোনটা বঙ্গ, কোনটা পুন্ড্র, গৌড়, সমতট হরিকেল, বরেন্দ্র, চন্দ্রদ্বীপ। এর বাইরে আরেকটা রাজ্য আছে, সেটা হচ্ছে রারো, এটা আসলে এখানে লেখা নাই। এটা আপনারা নিজেরা একটু দেখে নিন। এটা হচ্ছে মোস্ট প্রবাবলি এই যে রাজশাহীর পাশের দিকে, হ্যাঁ, ভাগীরথী নদীর তীরে সাধারণত এই রাঢ় রাজ্যটা আছে মূলত। যাই হোক, এটা আপনারা একটু জেনে রাখেন। সামনে এগিয়ে যাই, দেরি না করি। প্রাচীন জনপদ নিয়ে দুটি সহজ কোশ্চেন দেয়া আছে। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা কোনটি? হরিকেল বলতে আমরা আসলে জানি সেটা হচ্ছে চিটাগাং, চট্টগ্রাম, সিলেট। চিটাগাং বলা ঠিক না আসলে, এবং চিটাগাং বানান লেখা হয় না, চট্টগ্রাম লেখা হয়, CHATTOGRAM। জেনে রাখবেন সবাই, মানে চিটাগাং লেখা যাবে না কিন্তু। হ্যাঁ, যাক, হরিকেল জনপদভুক্ত এলাকা হচ্ছে আপনার চট্টগ্রাম। হ্যাঁ, চট্টগ্রাম, সাথে সিলেটও আছে। আর বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? এরা বিশেষ প্রিপারেশন যারা নেওয়া শুরু করেছেন, এদের তা সবারই খুবই প্রথম দিকের পর একটি কোশ্চেন। এটা খুবই জনপ্রিয় একটি কোশ্চেন, এটা সবাই পারে কম বেশি। এটা হচ্ছে বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ড্র। হুম, যাই হোক, পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। এখন এখন হচ্ছে আমরা প্রাচীন ভারত যে সাম্রাজ্য আছে, প্রাচীন ভারত সাম্রাজ্যে কোন কোন আহ কোন কোন কি বলা যায় বংশ বা মৌর্য সাম্রাজ্য শাসন করে গিয়েছে, তার একটা তুলনামূলক চিত্র এখানে দেখাচ্ছি আমরা। প্রথমে দেখাচ্ছে যে মৌর্য শাসন আসে প্রথমে, এরপর আসে কুষাণ, তারপর আসে গুপ্ত, তারপর হচ্ছে পাল, তারপর হচ্ছে সেন। এভাবে দেয়া আছে। এবার ধাপে ধাপে আমরা কয়েকটা সম্মুখে এখন একটু পড়ে নিচ্ছি। শুরুতে হচ্ছে মৌর্য শাসন নিয়ে প্রথম আমরা এখানে লিখেছি। সেটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রথম যে সাম্রাজ্য, সেটা হচ্ছে মৌর্য সাম্রাজ্য। ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম হচ্ছে মৌর্য সাম্রাজ্য। এটা আমরা সবাই কম বেশি জানি। আর এটার প্রতিষ্ঠাতা ছিলেন কে? বা সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি হচ্ছে ভারতের প্রথম সম্রাট। হ্যাঁ, তিনি হচ্ছে ভারতের প্রথম সম্রাট। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে, এই কোশ্চেনটা আসে প্রায় প্রায়, যে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল কোথায়? উত্তর হচ্ছে পাটলিপুত্র। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনাদেরকে পারতে হবে। আচ্ছা, ইতিহাস নিয়ে আসলে কিছু কথা আসলে শুরুতে বলে নেওয়া উচিত ছিল। সেটা হচ্ছে, ইতিহাস থেকে কিন্তু রিসেন্ট যে সবাই যেটা বলে থাকে যে আগের ক্লাসগুলোতে শুনেছেন যে 25 বিসিএস থেকে যে একটা বেঞ্চমার্ক ধরা হয়, এরপরে এক ধরনের প্যাটার্ন, তার আগে এক রকমের প্যাটার্ন। ইতিহাস থেকে এই প্রাচীন আমলের ইতিহাস থেকে কিন্তু অত কোশ্চেন আসে না, 2 বা 3 মার্ক। হ্যাঁ, কিন্তু এবং তার মধ্যেও আসলে কঠিন যদি একটা চলে আসে, সেটা আসলে পারা খুব টাফ হয়ে যায়। কিন্তু ইম্পর্টেন্ট যেটা বিষয়, সেটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে, যে প্রশ্ন সবাই পারে সেটা আপনাকে মিস করা যাবে না। তো এই শুরুর দিকের এই ইতিহাসের এই বিষয়গুলো থেকে খুবই মানে হট কেক টাইপের যে কোশ্চেন গুলো, যেগুলো হট টপিক হিসেবে ধরা হয়, যেগুলো আসলে খুব আসে, রিপিটেডলি আসে, সেগুলো যেন আপনার ভুল না হয়। হ্যাঁ, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল পাটলিপুত্র, খুবই সহজ একটা কোশ্চেন, এটা আপনাকে পারতে হবে।
হয়তো নতুন শুনতে পারে, কিন্তু এটা কিন্তু জনপ্রিয় কোশ্চেন বিসিএস এর কাজে, এটা কিন্তু ভুল করা যাবে না। হ্যাঁ, যাই হোক, আমরা কথা না বাড়াই। এরপর আসে হচ্ছে সম্রাট অশোক। সম্রাট অশোক হচ্ছে তিনি কি করেছেন, তিনি হচ্ছে উত্তর বাংলায় মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয় তার আমলে। আর প্রাচীন পুণ্ড্রনগর ছিল এই প্রদেশের রাজধানী। ঠিক আছে। আর এখান থেকে যে আরো কিছু যদি বলি আমরা, সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য যে কথাটা শুনলাম, তার আমলে একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, তিনি হচ্ছেন আহ আহ, চাণক্য। হ্যাঁ, তার চাণক্য, তার হচ্ছে ছদ্মনাম হচ্ছে কৌটিল্য। ঠিক আছে। তার ছদ্মনাম হচ্ছে কৌটিল্য। তার একটা বই ছিল, বইটার নাম হচ্ছে অর্থশাস্ত্র। এরকম কিছু ছোটখাটো ইনফরমেশন আপনার একটু মনে রাখার চেষ্টা করবেন। হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? কাইন্ডলি একটু রেসপন্স করলে ভালো হয় আমার কথা, যদি শুনতে পাচ্ছেন। ধন্যবাদ। এরপর হচ্ছে এরপর আমরা যে রাজ্যটা নিয়ে শুরু, কনিষ্ক। হ্যাঁ, কনিষ্ক রাজ্যের আন্ডারে, এটা নিয়ে এত কিছু পড়ার দরকার নেই, আমরা শুধুমাত্র কুষাণ রাজাদের মধ্যে ছিল এই কনিষ্ক ছিল। কুষাণ একটা কুষাণ সাম্রাজ্যের পরবর্তী যেটা কুষাণ সাম্রাজ্য, এটা আসলে লেখা উচিত ছিল, আমি লিখে দিচ্ছি। কুষাণ সাম্রাজ্য। এই কুষাণ সাম্রাজ্য নিয়ে এত ডিটেলটা তো করার দরকার নেই। এই কুষাণ সাম্রাজ্যের কনিষ্ক, ইনি ছিল হচ্ছে এই কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ। এটা এটুকু জানলেই হবে, বেশি এত এত বেশি জানার প্রয়োজন নেই আসলে। এরপর হচ্ছে গুপ্ত সাম্রাজ্য। হ্যাঁ, গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত সাম্রাজ্য হচ্ছে এই ভারতীয় উপমহাদেশ ইতিহাসে স্বর্ণযুগ হিসেবে খ্যাত এই সময়টা। স্বর্ণযুগ, কারণ হচ্ছে এই সময় স্থাপত্য, কলা, ভাস্কর্য এগুলো একটা অনন্য উচ্চতায় পৌঁছে যায়। আর এই গুপ্ত সাম্রাজ্যের কিছু কয়েকজনের নাম যদি বলি, আছেন হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। এরপর আছে হচ্ছে সমুদ্রগুপ্ত, তিনি হচ্ছে গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা। পরীক্ষায় কোশ্চেন আসা হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠাতাকে আর শ্রেষ্ঠ রাজাকে। বুঝতেই পারতেছে এগুলো আসলে কমন কোশ্চেন, এগুলা এই ধরার টপিক দেখেই বুঝতে পারছেন আসলে এগুলো আসলে আসার মতো জিনিসগুলো আসলে এখানে তুলে ধরা হয়েছে। এখান থেকে আরো কিছু কিছু কথা বলি। প্রাচীন আহ গুপ্ত বংশের যে শ্রেষ্ঠ রাজা সমুদ্রগুপ্ত, তাকে প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হতো। আর তার সময় হচ্ছে আহ, বাংলার রাজধানী ছিল হচ্ছে পুণ্ড্রনগর। এরপর আসে হচ্ছে পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত মৃত্যুর পর পাটলিপুত্রের সিংহাসনে তিনি বসেন। তিনি মালবের উজ্জয়িনীতে সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানী স্থাপন করেন। এই সম্পর্কে আরো কিছু যদি কিছু আমি দু একটা কথা বলে দিই। তার একটা উপাধি ছিল, সেটা হচ্ছে বিক্রমাদিত্য। হুম, বিক্রমাদিত্য তার হচ্ছে উপাধি। এই ছোটখাটো জিনিসগুলো একটু মাথায় রাখবেন, এগুলো আপনারা যদি একটু কোশ্চেন ব্যাংক সলভ করা শুরু করেন, দেখবেন এগুলো পাবেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের ছদ্মনাম কি বা উপাধি কি। হ্যাঁ, হচ্ছে বিক্রমাদিত্য। এই সময় তার একজন ইম্পর্টেন্ট একজন ব্যক্তি ছিলেন বরাহ মিহির। হম বরাহ মিহির, তিনি একজন বিখ্যাত জ্যোতির্বিদ ছিলেন, যে হচ্ছে তার আমলে ছিল আর কি। এরকম দু একটা টার্ম আপনার একটু জাস্ট মনে রাখতে পারেন, আমি একটু জাস্ট লিখে দেওয়ার চেষ্টা করলাম। এরপর আসে হচ্ছে পাল বংশ। পাল বংশের মাধ্যমে আসলে বাংলায় প্রথম যে এই যে বংশানুক্রমিক শাসন শুরু হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। হ্যাঁ, যে বাংলায় বংশানুক্রমিক শাসন কখন শুরু হয়? উত্তর হচ্ছে পাল বংশের আমলে। এবং এই পাল বংশের প্রথম রাজার নাম কি? প্রথম রাজা হচ্ছেন গোপাল। হ্যাঁ, এই অপশন পরীক্ষায় এভাবে কোশ্চেন আসে, প্রথম রাজার নাম কি? গোপাল। এরপর হচ্ছে পাল রাজাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন, তিনি হচ্ছেন ধর্মবল, তিনি হচ্ছেন বেস্ট। হ্যাঁ, এবং তার উপাধি কি ছিল? বিক্রমশীল। দেয়াই আছে আসলে, বেশি কথা না বাড়াই। সুন্দর মতো লেখাই আছে। আর আপনাদের একটা ফাইনাল একটা এই লেকচারের পরে অ্যানোটেটেড যে লেকচারটা তো আপডেট হবেই, সেই সাথে হচ্ছে একটা পূর্ণাঙ্গ একটা লেকচারও আপডেট হয়ে যাবে, যেখানে সকল কিছু সুন্দর মতো লিখিত ভাবে দেওয়া থাকবে। তো এটা দেখে আপনারা পড়ে বেশ ভালো একটা ধারণা পাবেন। এরপর আমরা প্রথম মহিপাল সম্পর্কে কিছু কথা লিখেছি। তার সময় কি হয়, সেটা অষ্ট সাহস্রিকা প্রজ্ঞা পারমিতা নামে একটি 12টি আর কি রঙিন চিত্র, বঙ্গীয় চিত্রকলার প্রাচীনতম নিদর্শন এই পাণ্ডুলিপিটার একটা বই লিখে, একটা চিত্র সম্বলিত একটা বৌদ্ধ গ্রন্থ প্রকাশিত হয় তার সময়, সে নামটা তো লেখাই আছে। এরপর আছে হচ্ছে দ্বিতীয় মহিপাল। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হয়, তার আমলে হচ্ছে কৈবর্ত বিদ্রোহ হয়। এরকম কোশ্চেন আসতে পারে, কার আমলে কৈবর্ত বিদ্রোহ হয়? দ্বিতীয় মহিপাল। ঠিক আছে। এবং ফাইনাল হচ্ছে
এই পাল বংশের শেষ রাজার নাম হচ্ছে রামপাল। এখানে ভুলবশত মদন পাল লেখা আছে, এটা রামপাল হবে। কারণ আহ দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে পাল বংশের সর্বশেষ রাজা, এবং তার আমলে কি হয়, তার পুষ্টিপুত্রকে সন্ধ্যাকর নন্দীর সংস্কৃত কাব্য একটা বই রচনা হয় রামচরিতম। হ্যাঁ, তো রামপালের নামই তো রামচরিতম হবে। এটা ভুল আছে, এটা রামপাল হবে। হ্যাঁ, মদনলালটা না, এটা কাইন্ডলি খেয়াল করবেন আপনারা। এরপর আমরা সেন বংশের কাছে চলে যাই। সেন বংশের হচ্ছে সেন বংশের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সেন বংশ বুঝতে পারছেন এটা হচ্ছে তার হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী ছিল। একটা ইম্পর্টেন্ট, এটা আসে মাঝে মধ্যে কোশ্চেনে, যে হিন্দু ধর্মাবলম্বী নিচের কারা, পাল, সেন, মৌর্যগুপ্ত, সেন। হ্যাঁ? আর এই সময় হচ্ছে সামন্ত সেন কি করে, বাংলায় সেন বংশ প্রতিষ্ঠা করেন। আর এরপর আছে কিছু ইম্পর্টেন্ট জিনিস, শ্রেষ্ঠ রাজাকে বিজয় সেন। আর তারপর হচ্ছে বল্লাল সেন একটা ইম্পর্টেন্ট কাজ করেন, তিনি হচ্ছে সামাজিক সংস্কারের জন্য কি করেন, কৌলিন্য প্রথার প্রবর্তন করেছে। কৌলিন্য প্রথার প্রবর্তককে বল্লাল সেন। এবং ফাইনালি আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে লক্ষণ সেন। লক্ষণ সেন কি, লক্ষণ সেন হচ্ছে সেন বংশের সর্বশেষ রাজা, এটা আমরা কম বেশি সবাই জানি। এবং তাকে যদি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি তিনি ডিফিট করেন, তাকে কি করে আসলে পরবর্তীতে বাংলায় মুসলিম শাসন শুরু হয় উপমহাদেশে। আর এ সম্পর্কে ডিটেল কিছু আপনারা আসলে রেফারেন্স যে বইগুলো রয়েছে ক্লাস 9-10 যে বোর্ড বই, ওইটা আপনারা পড়বেন, মানবিক শাখার বিশেষ করে। আহ ওইখানে ইতিহাস নিয়ে আরো ডিটেল আছে। হ্যাঁ, আপনারা যদি প্রয়োজন মনে করেন ওখান থেকে আরো পড়বেন। এখানে আমরা চেষ্টা করতে আসলে কি কি জিনিস টাচ করে যাওয়া উচিত ওগুলো টাচ করে যাওয়ার চেষ্টা করবো। অনেক বড় টপিক 2 ঘন্টার মধ্যে কখনোই সম্ভব হয় না, তাই যতটুকু সম্ভব আমি চেষ্টা করে যাব। এরপর হচ্ছে প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা, একটু আগে আমরা পড়েছি, সেটা সঠিক উত্তর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য। পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। এখানে একটা ফুল কোশ্চেন আছে, বেশ কঠিন, দেখি আপনারা কতজন পারেন। অসমাপ্ত অদ্ভুত সাগর গ্রন্থটি কে সমাপ্ত করেন, দেখি আপনারা কতজন এটা সঠিক উত্তর পারেন। এটা বলা হয় নাই, পারেন কিনা এটা আসলে যাচাই করে নিই। ফুলটা অফ করে দিই, 30 সেকেন্ড হয়ে গেছে। আমরা আনসারটা শেয়ার করি। 100 জন ভুল উত্তর দিয়েছেন। বল্লাল সেন, সঠিক উত্তর হচ্ছে লক্ষণ সেন। এটা দেয়ার মানে একটা মানে পরিকল্পিত দেওয়ার জন্য দেয়া, বাট তাও এটার মধ্যে একটা কারণ আছে, সেটা হচ্ছে এই যে এই কোশ্চেনটা আমার মনে হয় অনেকেই আসলে আপনারা ভুল করে ভুলটা দাগিয়েছেন। এরকম যদি কখনো হয় যে আপনার কমন পড়ে নাই, আপনার যেটা করবেন সেটা হচ্ছে অ্যান্সার করবেন না। হ্যাঁ, অ্যান্সার করবেন না। আসলে লক্ষণ সেন এই অদ্ভুত সাগর গ্রন্থটা সমাপ্ত করেন। দুঃখিত, একটু বাজেভাবে লেখা হয়ে গেছে, হোয়াট। সঠিক উত্তর হচ্ছে লক্ষণ সেন। এবার আমরা কিছু পরিব্রাজকের নাম দিয়েছি এবং খুব সুন্দরভাবে একটা লিস্ট আকারে দেয়া আছে। এই লিস্টটা আপনারা একদম আত্মস্থ করে ফেলবেন, কেননা এখান থেকে যদি প্রশ্ন আসে আপনাদেরকে পারতে হবে। হ্যাঁ, এটা আপনাদেরকে পারতে হবে, এটা ভুল করা যাবে না, কারণ এগুলা এরকম কোশ্চেন দেয়া হয় যেন সবাই পারে। হ্যাঁ, এখানে যেমন দেয়া আছে খুব সুন্দরভাবে সব পরিব্রাজকের নাম, তারা কোন দেশের নাগরিক ছিলেন, তারা ভারতে আসে আবার বাংলায় আসে। হ্যাঁ, ভারতটা আসা একটা সময় হতে পারে, বাংলায় কেউ যদি 2 জায়গায় আসে বাংলায় আসার একটা সময় হতে পারে। এবং সেই সাথে তাদের কিছু নাম করা গ্রন্থ রয়েছে, এই গ্রন্থগুলোর নাম আসে। পরীক্ষার কোশ্চেন আছে মেগাস্থেনিসের গ্রন্থের নাম কি, আসতে পারে ইন্ডিকা কে লিখেছে, এভাবে কোশ্চেন হতে পারে। তো এটা আপনারা দেখে নেবেন যে মেগাস্থেনিস মেগাস্থেনিস তিনি হচ্ছেন গ্রিস দেশের নাগরিক। আর হচ্ছে তার গ্রন্থের নাম হচ্ছে ইন্ডিকা, তিনি হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। কার আমলে আসছে এটা বেশি গুরুত্বপূর্ণ আসলে। হ্যাঁ, কত সময় এত ট্রিকি নাও হতে পারে, কার আমল আসছে এটা কিন্তু আসে। হ্যাঁ, এর পরবর্তী কোশ্চেনটা হচ্ছে ফাহিয়ান। হ্যাঁ, ফাহিয়ান ফাহিয়ান কোথাকার নাগরিক, ফাহিয়ান ছিল চীনের। তিনি কখন আসছেন, তিনি হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে। তার বইয়েরটার নাম হচ্ছে ফোকিও কিং। একইভাবে পরবর্তীতে আমরা দিয়েছি হচ্ছে হিউয়েন সাং। হিউয়েন সাং এরটা হচ্ছে হিউয়েন সাং, তিনিও চীনের নাগরিক। তার বইয়ের নাম হচ্ছে সিদ্ধি।
তিনি হচ্ছে হর্ষবর্ধনের আমলে ভারতেও আসেন, বাংলায়ও আসেন। এর পরবর্তীতে আছেন ইবনে বতুতা, আমাদের সকলের পরিচিত। তিনি হচ্ছে মরক্কো। কোশ্চেনটা এভাবে আসে, মানে কোন দেশের নাগরিক ইবনে বতুতা? বেশ বেশ আসে কিন্তু এই কোশ্চেনটা, হ্যাঁ। ইবনে বতুতা হচ্ছে মরক্কোর নাগরিক। আর পরিব্রাজক হচ্ছে আসলে তারাই যারা হচ্ছে বিভিন্ন দেশ আসলে ঘুরে টুরে বেড়ায়, হ্যাঁ। বিভিন্ন দেশ ঘুরে টুরে বেড়ায় তাদের জ্ঞান অর্জনের উদ্দেশ্যে। ওই সময় জ্ঞান অর্জনের উদ্দেশ্যে মেনলি ছিল, তারা অনেক কষ্ট করে বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন দেশের কৃষ্টি কালচারের সাথে পরিচিত হতো, এবং বিভিন্ন দেশের আহ আপনার সংস্কৃতি, ওখানকার কি মানে কি কালচার আছে, ওখানকার কি ধরনের জ্ঞানের পরিধিতি গুলো কিরকম, সেগুলো নিয়ে তারা পড়াশোনা করার জন্যই মূলত আসলে যেত। ইবনে বতুতা, মাহুয়ান ফাহিয়ান, তারা হচ্ছে এরকম এরকম লোক। একইভাবে তার একটা বইয়ের নাম হচ্ছে সফরনামা। আর বেশি না বাড়াই, এখানে সুন্দর মতো লেখাই আছে, আপনারা নিজেরা দেখে নেবেন। আর নিচে দুটো সুন্দর নোট আকারে দুটো পয়েন্ট দিয়েছে, এটা খুব খুব ইম্পর্টেন্ট, কারণ এর উপর ভিত্তি করে BCS 35 এর কোশ্চেন এসেছিল। তখন এটা আসলে বেশ কঠিন হলেও এখন যেহেতু এই টপিকটা থেকে চলে এসেছে, এই টপিকের ফার্দার কোনো কোশ্চেন আসলে সেটা কিন্তু আপনাদের পারতে হবে, হ্যাঁ। তো এখানে কি বলা আছে, হিউয়েন চাং এর দীক্ষা গুরু ছিলেন হচ্ছে শিলভদ্র। আবার শিলভদ্র কি ছিলেন? তিনি হচ্ছে নালন্দা মহাবিহারের বিশ্ববিদ্যালয়ের আচার্য। কোশ্চেনটা এটা একটা কোশ্চেন পরে পেজে আপনারা দেখতে পাচ্ছেন, যে চীনা পরিব্রাজক হিউয়েন চাং এর দীক্ষা গুরু কি ছিলেন? সঠিক উত্তর কি? সঠিক উত্তর যে শিলভদ্র। তারপর হচ্ছে শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন? এটা 35তম BCS। দেখেন দুইটা কোশ্চেন কিন্তু একসাথে চলে আসছিল, হ্যাঁ, কি রিলেটেড দুটো কোশ্চেন। বেশ ট্রিকি একটা কোশ্চেন ছিল। উত্তর হবে হচ্ছে এটা নালন্দা বিহার। আর নিম্নের কোন পর্যটক সোনারগাঁ এসেছিলেন? সঠিক উত্তর হচ্ছে ইবনে বতুতা। এরপর পরবর্তী কোশ্চেন হচ্ছে, পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডে আমরা দেখা যাচ্ছে উপমহাদেশে মুসলিম শাসন কিভাবে হয়েছে তার একটা তুলনামূলক একটা সুন্দর চিত্র আকার দেয়া আছে। এখানে হচ্ছে বাম দিকে দেয়া আছে হচ্ছে ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের সূচনা কিভাবে হয়। মোহাম্মদ ঘুরি আর পৃথ্বীরাজ চৌহানের মধ্যে যে একটা যুদ্ধ হয়, তার মাধ্যমে মূলত ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের সূচনা হয়। এখানে উল্লেখ্য, তাদের মধ্যে যে যুদ্ধটা হয় তার নাম হচ্ছে তরাইনের যুদ্ধ। তরাইনের যুদ্ধ এখানে উল্লেখ্য হচ্ছে, তাদের মধ্যে মূলত দুইবার যুদ্ধ হয়। তরাইনের প্রথম একটা যুদ্ধ হয় এবং পরবর্তীতে দ্বিতীয় আর একটা যুদ্ধ হয়। প্রথম যুদ্ধে জয় হয় হচ্ছে প্রথম যুদ্ধে জয় হয় হচ্ছেন এই যে ইনি পৃথ্বীরাজ চৌহান, তিনি হচ্ছেন প্রথম যুদ্ধে জয় হয়। হ্যাঁ, প্রথম যুদ্ধে জয় হয় এবং পরবর্তীতে দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয় হয়, এবং তার মাধ্যমে মূলত ভারতবর্ষে মুসলিম শাসনের সূচনা হয়। এবার আমরা ডান দিকে ভারতীয় উপমহাদেশের সূচনা কিভাবে হয়েছে সেটা নিয়ে একটু লেখা আছে। তো 30 সেকেন্ড একটু অনুগ্রহ করবেন আমাকে প্লিজ। আমাকে সবাই একটু চ্যাট বক্সে জানাবেন আমাকে শুনতে পাচ্ছেন কিনা। আমি একটু হেডফোন চেঞ্জ করতে হয়েছে আমাকে, একটু শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু জানাবেন প্লিজ। ভাই শোনা যাচ্ছে ভাই। আমাকে স্পষ্ট শুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা শুরু করছি আবারও। বাংলায় মুসলিম শাসনের সূচনা করা হয় আসলে, আমরা সকলেই কম বেশি জানি, সেটা হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বীর বখতিয়ার খলজির মাধ্যমে 1204 খ্রিস্টাব্দে। হ্যাঁ, তিনি কি করেন? তিনি হচ্ছে, এখানে ভুল আছে আসলে, দুঃখিত, এখানে রাজা দাহির নয়, তিনি আসলে লক্ষণ সেনকে পরাজিত করেন। হ্যাঁ, লক্ষণ সেনকে পরাজিত করে 1204 খ্রিস্টাব্দে আপনার বাংলা জয় করেন, এবং তারই পরিপ্রেক্ষিতে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয়। 1204 খ্রিস্টাব্দে ছোটবেলা খুবই জনপ্রিয় একটি সময়, এটা থেকে কোশ্চেন নিয়মিতই আসে, এবং এটা পারতে হবে, এবং এটা পারবো আমরা আশা করি। এখানে একটা নোট আকারে দেওয়া আছে, সেটা কি দেখেন। হজ্জান বিন ইউসুফের জামাতা, ইম্পর্টেন্ট নাম হচ্ছে মোহাম্মদ বিন কাসেম। তিনি কি করেন? তিনি হচ্ছেন 712 সালে সিন্ধু রাজা দাহিরকে পরাজিত, দাদা দাহির আসলে এখানে আসছেন, হ্যাঁ, উপমহাদেশে ইসলামের আবির্ভাব ঘটান, কিন্তু সাম্রাজ্য প্রতিষ্ঠা করেননি। যাই হোক, আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এখানে একটা পোল কোশ্চেন রয়েছে, একটু আগেই আসলে বলা হয়েছে পোল কোশ্চেনের ইনফরমেশনটা, দেখি আপনারা কিরকম মনোযোগ দিয়ে রাখছেন। পোল কোশ্চেনটা চালু করে দিচ্ছি। বাংলার সর্বপ্রথম মুসলিম আগ্রাসনটি কখন হয়?
অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, আবার বেশ সিগনিফিকেন্ট একটা পোর্শন আসলে ভুল উত্তর দিয়েছেন। আমি আগের পেজেই পড়ালাম। সেটা কি, রাজা দাহির কবে 712 সালে, 712 সালে কিন্তু রাজা দাহিরকে পরাজিত করেন। কাজে সঠিক উত্তর হচ্ছে 712। এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। সেখানে হচ্ছে বলা আছে সুলতানি শাসন নিয়ে। সুলতানি শাসন নিয়ে আসলে কনফিউজিং অনেক কোশ্চেন আসে এবং পড়তে গেলে আসলে অনেক পড়া যায়। আপনারা উৎসাহিত করবো তো সবকিছু পড়ার জন্যই, কিন্তু এখান থেকে আসলে যেগুলো আসলে নিয়ম আপনি যেটা করবেন আসলে কোশ্চেন ব্যাংকে যেগুলো আছে না পুরাতন বছরের কোশ্চেন গুলো, ওখান থেকে জানি কোনো কোশ্চেন আসলে ওগুলো যেন ভুল না হয়, এটা আপনারা মানে মেক শিওর করার চেষ্টা করবেন। ঠিক আছে, শুরু করি। ভারতীয় উপমহাদেশে সুলতানি শাসনের সূচনা করেন কে? সুলতানি শাসন সূচনা করেন হচ্ছেন কুতুবউদ্দিন আইবেক। তিনি হচ্ছেন দিল্লির প্রথম স্বাধীন সুলতান। তো দিল্লির প্রথম স্বাধীন হলে তিনি কি করেন? দিল্লি সালতানাতের প্রতিষ্ঠা করেন। কত সালে? 1206 সালে। কিন্তু পরীক্ষায় এই কোশ্চেনটা খুব নিয়মিতই আসে। নিয়মিত আসে বললে ভুল হবে, মানে খুবই জনপ্রিয় একটা কোশ্চেন আসলে বিসিএস এর প্রিপারেশন যারা নেয় তাদের কাছে, যে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? প্রকৃত প্রতিষ্ঠাতা কিন্তু শামসুদ্দিন ইলতুৎমিশ। এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করুন। পরীক্ষা কোশ্চেন যদি থাকে প্রকৃত প্রতিষ্ঠাতা, অপশনে যদি শামসুদ্দিন ইলতুৎমিশ থাকে, সঠিক উত্তর হবে হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ। যাই হোক, এবার আমরা পাশে বাংলায় সুলতানি শাসনের নিয়ে কিছু কথাবার্তা বলি। সেখানে হচ্ছে বাংলায় সুলতানি শাসনের সূচনা করেন ফখরুদ্দিন মুবারক শাহ। কত সালে? 1338 খ্রিস্টাব্দে। সালটা যদি পারেন মনে রাখবেন। আর তিনি হচ্ছে বাংলার প্রথম স্বাধীন সুলতান। তিনি কি করেন? 1338 সালে সোনারগাঁয়ে স্বাধীনতা ঘোষণা করেন। এখানে ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন হচ্ছে ফখরুদ্দিন মুবারক শাহ বাংলার প্রথম স্বাধীন সুলতান হলেও সমগ্র বাংলার প্রথম স্বাধীন সুলতান কিন্তু শামসুদ্দিন ইলিয়াস শাহ। পরীক্ষায় এভাবে কোশ্চেন আসে যে সমগ্র বাংলার প্রথম স্বাধীন সুলতানকে? সঠিক উত্তর হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। ওকে। এবং তিনি কি করেন? তিনি হচ্ছেন যিনি বাংলার সমগ্র বাংলার জনপদগুলোকে একত্র করে নাম রাখেন বাঙ্গালা। পরীক্ষায় কোশ্চেন আসে শামসুদ্দিন ইলিয়াস শাহ সমগ্র বাংলার জনপদকে কি নাম করে একত্র করেন? বাঙ্গালা। এরকম আসতে পারে বাঙ্গালা নামে জনপদগুলোকে একত্রকরণকে। অপশনে থাকবে শামসুদ্দিন ইলিয়াস শাহ, ফখরুদ্দিন মুবারক শাহ। আপনি রাইট উত্তর দিবেন হচ্ছেন শামসুদ্দিন ইলিয়াস শাহ, দুঃখিত। যাই হোক, এখানে একটা ইম্পর্টেন্ট নোট আছে, কারণ হচ্ছে এখানে এই কোশ্চেন গুলো আসে। হ্যাঁ, এই কোশ্চেন গুলো আসে, সেটা হচ্ছে বলা আছে বাংলার আকবর খ্যাত, এত ইম্পর্টেন্ট আকবর খ্যাত জানার দরকার নাই, জিনিসটা হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ। হ্যাঁ, তিনি কি নির্মাণ করছেন? তিনি হচ্ছেন গৌড়ের ছোট সোনা মসজিদ নির্মাণ করেছেন। হ্যাঁ, এবং তার পুত্র নাসিরউদ্দিন নুসরত শাহ নামেও আসে অপশনে মাঝে মধ্যে, তিনি করেন হচ্ছে গৌড়ের বড় সোনা মসজিদ। এরা এভাবে দেওয়া হয়েছে কেন? কারণ এই কোশ্চেনটা আসে নিয়মিতই বলা যায়, এবং এখান থেকে কনফিউশন ক্রিয়েট হয়। কারণ আহ বাপ বেটার নামে একটা তো গোলমাল লাগেই, যে আলাউদ্দিন হোসেন শাহের পুত্র হচ্ছে নুসরত শাহ। তারপর হচ্ছে কোনটা আগে কোনটা পরে হয়েছে, ছোট সোনা মসজিদ তারপর হচ্ছে বড় সোনা মসজিদ, কোনটা কে নির্মাণ করছে, এটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, আর ফাইনাল যে একটা নোটের সবচেয়ে সুন্দর একটা কোশ্চেন জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়াসুদ্দিন মাহমুদ শাহকে কি হলে বাংলার শেষ স্বাধীন সুলতান? হ্যাঁ, এই কোশ্চেন গুলো কিন্তু আসে। শেষ স্বাধীন সুলতান কে? বাংলার শেষ স্বাধীন সুলতান কে? তিনি হচ্ছেন গিয়াসুদ্দিন মাহমুদ শাহ। এটা আপনারা জেনে রাখবেন। ওকে। আমরা এখন বাংলার সুবেদারি আর নবাবী শাসন নিয়ে কিছু কথা বলবো। প্রথমে হচ্ছে ইসলাম খানের কথা আসে। তিনি কি করেন? তার একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে তিনি 12 ভূঁইয়াদের দমন করে কি করেন? বাংলায় সুবেদারি শাসন প্রতিষ্ঠা করেন। তার বেশ কিছু ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস আছে যেগুলো আসলে বিশের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রথমটা হচ্ছে 1610 খ্রিস্টাব্দে কি করেন? সুবা বাংলার রাজধানী ঢাকায় স্থানান্তর করেন। এছাড়া আরো কিছু ইম্পর্টেন্ট কাজ তিনি করেছেন, সেটা হচ্ছে তিনি ধোলাই খাল নির্মাণ করছেন, যেটা কিনা আপনারা যেহেতু বিসিএস প্রিপারেশন নিয়ে শুরু করছেন, অনেক জায়গায় মডেল টেস্ট টল টেস্ট অনেক পরীক্ষা টরীক্ষা দিবেন, এমসিকিউ সলভ করবেন, এর প্রশ্নটা আসে। ধোলাইখাল কে নির্মাণ করে? উত্তর হচ্ছে ইসলাম খান। পরবর্তীতে আসে হচ্ছে শাহ সুজা। তিনি হচ্ছেন সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র। তিনি কি করছেন? তিনিও অনেক কিছু করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছে তিনি বড় কাটরা নির্মাণ করছেন। হ্যাঁ, বড় কাটরা নির্মাণ করছেন তিনি। এরপর আসে হচ্ছে মীর জুমলা, তার সম্পর্কে ইম্পর্টেন্ট ইনফরমেন্ট হচ্ছে ঢাকা গেট বা রমনা গেট। হ্যাঁ, ঢাকা গেট বা রমনা গেট, এটা কে নির্মাণ করেছেন? তিনি হচ্ছে মীর জুমলা। খুব খুব ইম্পর্টেন্ট, এটা একটা আসার মতো কোশ্চেন। হুম। তারপর আছে হচ্ছে মিস্টার শায়েস্তা খাঁ, সকলের পরিচিত। তিনি মোট 22 বছর, 2 দফায় মোট 22 বছর বাংলা শাসন করেছেন। তার বেশ কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, আমি একটা একটা করে কয়েকটা লেখার চেষ্টা করি। তিনি হচ্ছেন
ছোট কাটরা নির্মাণ করেন। তো দেখতেই পাচ্ছেন বড় কাটরা করছে হচ্ছে শাহ সুজা, ছোট কাটরা করলো শায়েস্তা খাঁ। তারপর হচ্ছে তিনি লালবাগের কেল্লা স্থাপন করেছেন। লালবাগের কেল্লা নিয়ে একটু আপনার হালকা চড়া পড়াশোনা করে থাকবেন। লালবাগের নাম যদি কিছু বলে থাকে এর মধ্যে কি আছে, সের মধ্যে হচ্ছে তার কন্যা, আহ নাম হচ্ছে পরিবিবি, হ্যাঁ পরিবিবির মাজার রয়েছে। সেই তার আরেক নাম হচ্ছে ইরান দুক। এই সম্পর্কে ছোটখাটো কিছু ইনফরমেশন জেনে রাখবেন। একবার মনে হয় এসেছিল বিসিএস এরকম একটা কোশ্চেন যে কার মাজার আছে ওখানে, পরিবিবির মাজার। তারপর তিনি আরো কিছু কাজ করছেন, চক মসজিদ, হ্যাঁ চক মসজিদ, চক মসজিদ না চক বাজার, শায়েস্তা খাঁ যেটা করেছেন চক মসজিদ, হ্যাঁ চক মসজিদ নির্মাণ করেছেন তিনি। তিনি চক মসজিদ নির্মাণ করেছেন। তারপরে সাত গম্বুজ মসজিদ নির্মাণ করেছেন। তিনি আরো কিছু কাজ করছেন, সেটা হচ্ছে পর্তুগিজ জলদস্যুদের দমন করছেন। পর্তুগিজ জলদস্যুদের এই দেশ থেকে দমন করছে, হ্যাঁ এই কিছু ইম্পর্টেন্ট কাজ তিনি করে রেখেছেন। এরপর হচ্ছে আসে মুর্শিদ কুলি খান। মুর্শিদ কুলি খান কি, তিনি হচ্ছেন তার আমলে পুরা বাংলা সুবা প্রায় স্বাধীন হয়ে পড়ে, একটা ইম্পর্টেন্ট জিনিস। তিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব। তো প্রথম স্বাধীন নবাবকে মুর্শিদ কুলি খান, আর শেষ স্বাধীন নবাবকে কম বেশি আমরা সবাই জানি, তিনি হচ্ছেন নবাব সিরাজউদ্দৌলা। আর আমরা সব 1753 সালে 23 জুন যেটা হয়, আহ নবাব সিরাজউদ্দৌলার সাথে পলাশীর প্রান্তরে যুদ্ধ হয়, যার পরবর্তীতে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। যাই হোক, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। কিছু কোশ্চেন, ঢাকার লালবাগের দুর্গ কে নির্মাণ করেন? একটু আগেই আপনাদের সাথে আমি এটা বলেছি, সেটা উত্তর হচ্ছে শায়েস্তা খাঁ। শায়েস্তা খাঁ। আর তারপর হচ্ছে ঢাকার ধোলাই খালকে খনন করে, এটাও আমি বলেছি একটু আগে, সেটা হচ্ছে ইসলাম খাঁ। আর বাংলার প্রথম স্বাধীন নবাবকে আগের স্লাইডের শেষের দিকেই বলে দিয়েছি, মুর্শিদ কুলি খাঁ। আর শেষ স্বাধীন নবাব হচ্ছেন নওয়াব সিরাজউদ্দৌলা। এসব কোশ্চেন দেয়াই হয় হচ্ছে আপনি যেন পারেন পরীক্ষায় 1 মার্ক পেয়ে যান সহজে। এই টাইপের কোশ্চেন কিন্তু থাকে, অনেক থাকে, এবং ওগুলো আপনাকে পারতে হবে। এবং বাকি জিনিসগুলো থেকে হচ্ছে আপনাকে মূলত মেইন যে কম্পিটিশন, প্রিলির যে কম্পিটিশন, ওটাতে পার্টিসিপেট করতে হয়। প্রথমগুলোতে হচ্ছে ভুল করা যাবে না, সবাই পারবে, ওগুলো আপনাকেও পারতে হবে। বাকি জিনিসগুলোতে হচ্ছে আপনাকে বাকিদের থেকে আগায় যেতে হবে, এটাই হচ্ছে স্ট্র্যাটেজি। যাই হোক, এরপর হচ্ছে মুঘল সাম্রাজ্য নিয়ে আমরা কিছু কথাবার্তা বলি। মুঘল সাম্রাজ্য নিয়ে সম্রাট বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তার কিছু ইম্পর্টেন্ট কাজ যদি বলি, পানিপথের প্রথম যুদ্ধে তিনি তার হচ্ছে ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। আহ পানিপথের প্রথম যুদ্ধ, আমি একটু জাস্ট লিখে দিই, টপিকগুলোর নাম লিখে আপনারা নিজেরা পরবর্তীতে একটু দেখে নেবেন ভালো মতো। পানিপথের প্রথম যুদ্ধে তিনি ছিলেন, ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। তিনি প্রথম আত্মজীবনী লেখেন, বইটার নাম ছিল বাবর নামা। হুম। তারপর আসেন হচ্ছে সম্রাট হুমায়ুন। সম্রাট হুমায়ুন হচ্ছে আহ বাবরের জ্যেষ্ঠ পুত্র। তার আমলে হচ্ছে গৌড় বাংলার নামকরণ করা হয় হচ্ছে জান্নাতাবাদ। সম্রাট হুমায়ুনের সময় নাম করা হয় হচ্ছে জান্নাতাবাদ। কোশ্চেন আসতে পারে জান্নাতাবাদ কার আমলে করা হয়, উত্তর হচ্ছে হুমায়ুন। পরবর্তীতে আসে হচ্ছে সম্রাট আকবর। সম্রাট আকবর খুব গুরুত্বপূর্ণ মানে একজন সম্রাট, এবং তার থেকে বিশেষ আসার মতো অনেকগুলো জিনিস আছে। তিনি হচ্ছে বাংলায় মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। আগেরগুলো কিন্তু ভারতবর্ষ ছিল, হ্যাঁ, আর ইনি হচ্ছে বাংলায়। তারপর তিনি বাংলা সনের প্রবর্তন করেন, ঠিক আছে। তারপর হচ্ছে আহ তার আমলে কিছু একটা তিনি একটা ধর্মের প্রবর্তন করেন, সেটা হচ্ছে দ্বীন-ই ইলাহি, হ্যাঁ দ্বীন-ই ইলাহি। এই ছোটখাটো কিছু মানে জাস্ট টার্ম গুলো মনে রাখলেও আপনাদের হয়তো কাজে লাগবে পরীক্ষার সময়। হুম। তারপর হচ্ছে, এবং দ্বিতীয় যুদ্ধে তিনি হচ্ছে জিতেন। দ্বিতীয় যুদ্ধে সে জয়লাভ করে হিমুর এগেনস্টে। হিমু। তারপর হচ্ছে আরো কিছু যদি লিখি আমি, আকবর একটু উপরে লিখলাম আমি, আপনারা দেখে রাখবেন। সেটা হচ্ছে তার আমলে কিছু ইম্পর্টেন্ট ব্যক্তির নাম আমি লিখে দিই। টোডরমল, হ্যাঁ টোডরমল একজন ছিলেন তার আমলের বিখ্যাত ব্যক্তি। অর্থমন্ত্রী ছিলেন তিনি। অর্থমন্ত্রী আকবরের রাজসভার। তারপর ইম্পর্টেন্ট একটা পার্সন হচ্ছে আবুল ফজল। আবুল ফজল একটা গ্রন্থ আছে, এটা নিয়ে পরীক্ষায় কোশ্চেন আসে। গ্রন্থটার নাম আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যেই জানেন, সেটা হচ্ছে আপনার আইনি আকবরী। হুম। আইন ই আকবরী। এর বাইরেও রয়েছে তানসেন, বীরবল, এরাও কিন্তু আকবরের রাজসভার মানে পরিচিত মুখ ছিল। এরপর আসা হচ্ছে সম্রাট জাহাঙ্গীর।
সম্রাট জাহাঙ্গীর হচ্ছে তিনি বাংলায় 12 ভূঁইয়াদের দমন করে, শূন্য মতো লেখা আছে তার সময়ে সর্বপ্রথম ঢাকা বাংলার রাজধানী হয়, তার মানে ইসলাম খান হচ্ছে তার ছিলেন, সুবাদার ছিলেন আর কি। এবং তার সম্পর্কে আরো কিছু যদি আমি বলি, আহ তার একটা আত্মজীবনী আছে, আত্মজীবনীর নাম হচ্ছে তুজুক ই জাহাঙ্গীর। হুম, তুজুক ই জাহাঙ্গীর বা জাহাঙ্গীর নামা আর কি। হ্যাঁ, আগে যেমন আমরা বলছি বাবর নামা, বাবর নামার আরবি বা মানে ট্রান্সলেট করলে যেটা হয় সেটা হচ্ছে তুজুক ই বাবর। হ্যাঁ, তুজুক ই বাবর নাম হচ্ছে বাবর নামা, তুজুক ই জাহাঙ্গীর নামে হচ্ছে জাহাঙ্গীর নামা। আচ্ছা, তুজুক ই জাহাঙ্গীর, হ্যাঁ নামাটা আসলে হবে না, এমনি বাংলা নাম হচ্ছে জাহাঙ্গীর নামা। যাই হোক, এরপর আছে হচ্ছে সম্রাট শাহজাহান, সবাই তাকে ভালো মতোই চিনি। মমতাজ মহল, আগ্রা তাজমহল, ময়ূর সিংহাসন, দিল্লির লালবাগ কেল্লা তিনি স্থাপন করেন, তাকে বলা হচ্ছে প্রিন্স অফ বিল্ডার্স। সহজে অনুমেয় কেন বলা হয় তাকে। ফাইনালে আসে হচ্ছে সম্রাট আওরঙ্গজেব, তিনি হচ্ছে তার একটা উপাধি ছিল জিন্দা পীর। ঠিক আছে, এটা মনে রাখবেন। আর তারপর হচ্ছে ইম্পর্টেন্ট একটা টার্ম হচ্ছে, এটা আসলে দেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে আমি বলে দিই। সেটা হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ হচ্ছে আহ, শেষ মুঘল সাম্রাজ্যের শেষ আর কি অধিপতি বলা যেতে পারে, দ্বিতীয় বাহাদুর শাহ। হুম, দ্বিতীয় বাহাদুর শাহ, তাকে হচ্ছে আহ রেঙ্গুনে হচ্ছে করা হয়, নির্বাসনে পাঠানো হয়। এটা কোশ্চেন আসে মাঝে মধ্যে, তাকে হচ্ছে রেঙ্গুনে নির্বাসনে পাঠানো হয়। এটা জাস্ট এইটুকু জেনে রাখেন, এত ডিটেল না জানলেও চলবে। যাই হোক, নিম্নের মুঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লেখেন? আমরা বলতেই পারতেছি বাবর, তুজুক ই বাবর। পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এখন আমরা ইংরেজ শাসন নিয়ে একটু কথাবার্তা বলবো। ইংরেজ শাসনের আমরা যদি বলি, ইংরেজদের মধ্যে আসলে প্রথমে আসলে বাংলাদেশে বা ভারতীয় উপমহাদেশ যাদের আগমন ঘটে তারা হচ্ছে পর্তুগিজ। পর্তুগিজদের বলা হতো কি, ফিরিঙ্গিও বলা হতো। হ্যাঁ, ফিরিঙ্গিও বলা হতো। আর তারা হচ্ছে প্রথম 1516 খ্রিস্টাব্দে হচ্ছে আহ এই ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম তারা আসে। এখন একটা সহজ একটা এমসিকিউ কোশ্চেন নিচে দেয়া আছে, ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম কে এসেছিলেন? এটা জাস্ট এমনি আসছিল 40-20 তাই দেয়া হয়েছে, পর্তুগিজরা। হুম, পর্তুগিজরা এসেছেন। আমরা এখন পরের স্লাইডে চলে যাই। এই পরের স্লাইডে এখন আমরা হচ্ছে উপমহাদেশে যেসব ইংরেজ শাসকরা, লর্ড ক্লাইভ, লর্ড ওয়ারেন হেস্টিং, লর্ড ওয়ালেসলি, এরা যারা ছিলেন, তারা কিভাবে শাসন করে গেছেন এবং কি কি সব ভালো ভালো কাজ করে গেছেন, কি কি অবদান রেখে গেছেন, এগুলো নিয়ে আমরা কিছু কম কথা জাস্ট বলে রাখবো। মানে এটা আপনাদেরকে পড়তে হবে, এখানে জাস্ট অল্প কিছু কথা আমরা হয়তো হিন্টস আকারে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, প্রথম আছে হচ্ছে ওয়ারেন হেস্টিংস। তিনি হচ্ছে প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন। আর তার আমরা একটা ইম্পর্টেন্ট হচ্ছে, সে হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থার বিলুপ্ত করে। এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, দ্বৈত শাসন ব্যবস্থা বিলুপ্ত করেন। হুম, আহ, তারপর আসে হচ্ছে লর্ড কর্নওয়ালিস, তিনি হচ্ছে দর্শনা ব্যবস্থার প্রবর্তক। সেই সাথে একটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। ছোটবেলায় এটা আমরা পড়ে আসছি, চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্তর সাথে একটা সংযুক্ত একটা টার্ম আছে, আমরা সবাই জানি, সেটা হচ্ছে সূর্যাস্ত আইন। মানে যেদিন প্রয়োজন, মানে যেদিন আর কি লাস্ট ডেট, ওই দিন সূর্যাস্তের আগে যদি জমি মানে নির্দিষ্ট মানে শুল্ক দিতে না পারে, তাহলে যেটা হয় তার জমিদারি, তার জমি জিরাত সব আর কি লর্ডদের দখলে চলে যায়, এরকম একটা ব্যাপার। যাই হোক, পরবর্তীতে লর্ড ওয়ালেসলি আসেন। লর্ড ওয়ালেসলি একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অধীনতামূলক মিত্রতা। এই বিষয়টা কার আমলে হয়? সেটা হচ্ছে লর্ড ওয়েলেসলি। আপনারা জেনে রাখবেন, এটা ইম্পর্টেন্ট। এবং তার সময় হচ্ছে টিপু সুলতানের সাথে হচ্ছে মারামারি হয়। হ্যাঁ, টিপু সুলতানের সাথে যুদ্ধ হয়। টিপু সুলতানের সাথে যুদ্ধ হয়, এটা জাস্ট ছোট করে লিখে দিলাম আমি পাশে। টিপু সুলতানের সাথে লর্ড ওয়ালেসলির যুদ্ধ হয়। এরপর আসে লর্ড উইলিয়াম বেন্টিং। তার মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস হচ্ছে 1829 সালের, ডেটটা সহ মনে রাখবেন, 4 ডিসেম্বর সতীদাহ প্রথা রহিত হয়। কার হেল্প নেয়? কম বেশি আমরা অনেকেই জানি, রাজা রামমোহন রায়। এরপর আসেন হচ্ছে লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসির ইম্পর্টেন্ট কাজ হচ্ছে বিধবা বিবাহ আইন পাশ করে, মানে বিবাহ প্রবর্তনের তার অবদান অপরিসীম। এটা কবে হয়? 1956 সালের 26 জুলাই
তিনি আরো কিছু ইম্পর্টেন্ট কাজ করেন, সেটা হচ্ছে যদি বলি ডাক টিকিটের প্রবর্তন করেন। ডাক টিকিটের প্রবর্তন করেন মানে চিঠিপত্র আদান প্রদানে কাজকাম করেন আর কি। এরপর আছে রেলপথের অবকাঠামো নির্মাণ করেন বাংলায় সর্বপ্রথম। তারপর হচ্ছে এটুকুই। এরপর হচ্ছে লর্ড ক্যানিং সম্পর্কে যদি বলি, তিনি হচ্ছেন প্রথম কাগজের মুদ্রা চালু করেন। প্রথম কাগজের মুদ্রা চালু করেন লর্ড ক্যানিং, এবং তার আমলে খুব ইম্পর্টেন্ট দুটা কাজ হয়, সেটা হচ্ছে পুলিশ ব্যবস্থা প্রবর্তন করেন। পুলিশ ব্যবস্থা প্রবর্তন হয় হচ্ছে লর্ড ক্যানিং এর সময়। এরপর আসে হচ্ছে লর্ড লিটন হচ্ছে আর্মস অ্যাক্ট বা অস্ত্র আইন প্রণয়ন করেন লর্ড লিটন। লিটন হচ্ছে অস্ত্র, আর ক্যানিং হচ্ছে পুলিশ। রফিক, হ্যাঁ একটু ডিস্টার্ব করলাম, কিছু মনে করবেন না। শিওর। লর্ড বেন্টিং, মানে সতীদাহ প্রথা, এটা মনে একটু প্রিন্টিং মিস্টেক ছিল আমাদের, আমরা আসলে ও দুঃখিত। আচ্ছা। 1856 হবে আর কি। ও আচ্ছা, এটা 1856 হবে। রাইট। হ্যাঁ, এটা 1856। ও আচ্ছা, এটা 1956 আছে, এটা আসলে ভুল। তো এটা তো বোঝা যাচ্ছে আসলে এটা 1856 হবে। 1856 সালে 26 জুলাই। 1900 তো প্রশ্নই না, 1947 সালে তো দেশ ভাগ হয়ে গেছে। তো যা ঘটার তার আগেই ঠিক আছে। এরপর হচ্ছে লর্ড কার্জন হচ্ছে কি করেন, উনি হচ্ছে বঙ্গভঙ্গ রদ করেন। এক্সাক্ট ডেটটা কত, ডেট তারিখ সহ আপনাদের জানতে হবে, এটা জেনে রাখবেন। পরবর্তীতে লর্ড হার্ডিঞ্জ হচ্ছে 1911 সালে বঙ্গবন্ধু রদ করেন। আর ফাইনালি হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন, তিনি কিনা ভারত স্বাধীনতা আইনের পিছনে অনেক কাজ করে গেছেন এবং তাকে শেষ ভাইসরয় বলা হয়। যাই হোক, এখানে একটা পোল কোশ্চেন রয়েছে, ইংরেজ লর্ড অস্ত্র আইন বা আর্মস অ্যাক্ট কে প্রবর্তন করেন? একটু আগে আমি বলে ফেলছি, আসলে বারবার বলে দিছি আপনাদের, সবাই পারবেন। যাই হোক, অনেকে আপনারা একটা সঠিক উত্তর দিয়েছেন। একটু আগেই বলা হয়েছে আসলে লর্ড লিটন। তো এটা সবারই পারা উচিত। লর্ড ক্যানিং করেছে কি, লর্ড ক্যানিং হচ্ছে পুলিশ। লর্ড ক্যানিং হচ্ছে পুলিশ ব্যবস্থা করছিল আর কি। যাই হোক, সঠিক উত্তর হচ্ছে লর্ড লিটন। আর্মস অ্যাক্ট, দুঃখিত। আর পরবর্তী স্লাইডে চলে আমরা এখন বঙ্গভঙ্গ নিয়ে কিছু কথাবার্তা বলবো। বঙ্গভঙ্গ হচ্ছে 1905 সালে মূলত বঙ্গভঙ্গ হয়। 1905 সালে এই বঙ্গভঙ্গ করে হচ্ছে আপনার লর্ড কার্জন। লর্ড কার্জন নির্দেশে হচ্ছে বঙ্গভঙ্গ কার্যকর হয়। এর ফলে কি হয়, এর ফলে হচ্ছে দুইটি প্রদেশ গড়ে ওঠে। একটা হচ্ছে পূর্ববঙ্গ ও আসাম, একটা হচ্ছে পূর্ববঙ্গ ও আসাম, যার রাজধানী হচ্ছে ঢাকা। আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গ, সাথে আছে হচ্ছে বিহার, সাথে আছে হচ্ছে উড়িষ্যা। যাক, এটা রাজধানী তো কোথায়, এটা তো আমরা সবাই বুঝতেই পারতেছি, কলকাতা। যাই হোক, এর প্রেক্ষিতে পরবর্তীতে আসলে মুসলিম হিন্দু যে একটা মন কষাকষি, যেটা আরো বেড়ে যায়। কারণ হচ্ছে 1905 সালের আগে যেটা ছিল যে সবকিছু কলকাতা কেন্দ্রিক হওয়ার কারণে যে মুসলিম অধ্যুষিত যে ঢাকা বা পূর্ববঙ্গ এই জায়গাটা, সেখানকার হচ্ছে অবকাঠামোগত বাহ্যিকগত উন্নয়ন নাকি কম হচ্ছিল, এবং এ নিয়ে আসলে দুই পক্ষে মানে দুই দ্বিমুখী বেশ আহ বক্তব্য ছিল, যারই প্রেক্ষিতে আসলে পরবর্তীতে বিষয়টা আরো বড় আকার ধারণ করে, যা কিনা বলা হয় তখন আসলে বাংলাদেশে মানে আহ অবিভক্ত বাংলার মধ্যে নাকি তারা এই বঙ্গভঙ্গের কারণে বিভেদ তৈরি হচ্ছে। এর প্রেক্ষিতে পরবর্তীতে 1911 সালে বঙ্গবন্ধু রদ করা হয়, যেটা করেন হচ্ছে লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জ। আর এই সময় পূর্ববঙ্গ আসামের প্রথম গভর্নর ছিল হচ্ছে ব্যামভিন ফুলার। এরকম ছোটখাটো কিছু জিনিসপাতি আপনারা একটু জেনে রাখবেন। যাই হোক, আমরা এখন বঙ্গভঙ্গর পটভূমি যেটা বললাম, ছোটখাটো কথা একটু বলে রাখলাম। এর বাইরে বা এর পরে আপনার আরো বেশ কিছু জিনিস, এই বঙ্গভঙ্গ পড়ার পরে কিছু জিনিস সম্পর্কে আপনার একটু আইডিয়া নিয়ে রাখবেন। কয়েকটা টপিকের নাম আমি বলে রাখছি, সেটা হচ্ছে আপনারা নিজেরা
একটু হালকার উপরে আইডিয়া নিয়ে রাখবেন, সেগুলো হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ যেটা আছে, ফকির সন্ন্যাসী বিদ্রোহ, এটা নিয়ে একটু পড়াশোনা করবেন। ফকির সন্ন্যাসী বিদ্রোহ, এরপর আছেন হচ্ছে তিতুমির। হ্যাঁ, তিতুমির, তিতুমির, তিতুমিরের বিদ্রোহ সম্পর্কে একটু পড়বেন। এরপর আছে হচ্ছে ফরাইজি আন্দোলন। হ্যাঁ, ফরাইজি আন্দোলনটা কিভাবে হয়, কে করে, হাজী শরীয়তুল্লাহ দিয়ে শুরু। তারপর সিপাহী বিদ্রোহ, সিপাহী বিদ্রোহের সময় হচ্ছে যে এই যে আমরা সব কম বেশি জানি, এনফিল্ড নামক কার্তুজে শূকর আর হচ্ছে গরুর চর্বি ব্যবহার নিয়ে একটা বিদ্রোহ হয়। পরে নীল বিদ্রোহ, দীনবন্ধু মিত্রর নীল দর্পণ গ্রন্থ, এই টাইপের জিনিসপাতি, এগুলো টপিকগুলো একটু হালকা চড়া আপনারা জেনে রাখবেন। এছাড়া আছে হচ্ছে এরপরে ভারত ছাড় আন্দোলন হয়, তারপর হচ্ছে তেভাগা আন্দোলন হয়, একটা আন্দোলন হয় তেভাগা আন্দোলন, যার লিডিং এ ছিলেন হচ্ছে ইলা মিত্র। হ্যাঁ, এটা কোশ্চেন আসে, তেভাগা আন্দোলনের মূল কে আর কি, ইলা মিত্র। যাই হোক, এর প্রেক্ষিতে পরবর্তীতে বাংলায় খিলাফত আন্দোলন হয়। খিলাফত আন্দোলনের কারণে কি হয়, এটা হচ্ছে বাংলা আসলে মুসলমানদের মধ্যে একটা রাজনৈতিক সচেতনতা গড়ে ওঠে এটার মাধ্যমে। এর কারণে হচ্ছে 18 ডিসেম্বর ঢাকায় একটা সভা অনুষ্ঠিত হয়, হ্যাঁ, খিলাফত কমিটি গঠনের জন্য। এরকম হুট করে একটা কোশ্চেন দিয়ে দিতে পারে, খিলাফত কমিটি গঠনের জন্য ঢাকায় কবে সভা অনুষ্ঠিত হয়। খুবই ট্রিকি কোশ্চেন, কারণ এগুলো আসলে এভাবে আসলে পড়া হয় না, কিন্তু পরীক্ষায় যদি চলে আসে একটু টাফ হয়ে যায় এগুলো পারা। ইতিহাসে এই সমস্যাটা আছে, হুটহাট একটু বেশি গভীর থেকে কোশ্চেন চলে আসে মাঝে মধ্যে। যাই হোক, এরপর হচ্ছে অসহযোগ আন্দোলন, আমরা সবাই কম বেশি জানি মহাত্মা গান্ধীর নেতৃত্বেই অসহযোগ আন্দোলনগুলো হয়। তারপর আসে হচ্ছে বেঙ্গল প্যাক্ট বা বাংলা চুক্তি, যেটা কত সালে হয়, বেঙ্গল প্যাক্ট কত সালে হয়, এটা পরীক্ষা ভাবে আসে, 1923 সাল। আহ চিত্তরঞ্জন দাস বাংলায় হিন্দু মুসলমানদের সমস্যা দূর করার জন্য যে চুক্তি সম্পাদন করেছিলেন তা হচ্ছে বেঙ্গল প্যাক্ট নামে পরিচিত। যাই হোক, আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এখানে হচ্ছে আমরা লাহোর প্রস্তাব নিয়ে একটু কিছু কথা বলবো। লাহোর প্রস্তাবটা উত্থাপন করে কে, সেটা তিনি হচ্ছেন শেরে বাংলা একে ফজলুল হক। কত সাল, কত তারিখ, 1940 সালের 23 মার্চ, একদম মুখস্থ রাখতে হবে, পরীক্ষা খুব কোশ্চেন আসে লাহোর প্রস্তাব কত তারিখ হয়, কত তারিখ হয়, এক্সাক্ট ডেট, এক্সাক্ট সবকিছু মনে রাখতে হবে। হ্যাঁ, এবং কে উত্থাপন করেন, পারা খুবই সহজ কোশ্চেন, পারার মতো কোশ্চেন, সবাইকেই পারতে হয় আসলে এসব কোশ্চেন। আর লাহোর প্রস্তাবের কিছু প্রধান প্রধান ধারা নিয়ে এখন আমরা কিছু বলে নিব। সেটা হচ্ছে ভারতের উত্তর পশ্চিম এবং পূর্ব ভূভাগের, হ্যাঁ, মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে নিয়ে আপনার স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করতে হবে। দেখেন, রাষ্ট্রসমূহ কথা বলা আছে, কিন্তু শুধুমাত্র একটা রাষ্ট্র করার কথা বলে নাই কিন্তু। এই কারণে কিন্তু 6 দফায় আমরা বলা আছে যে লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ব পাকিস্তানের 2 জায়গায় হচ্ছে স্বায়ত্তশাসন স্থাপন করতে হবে, এরকম একটা কথা বলা আছে, প্রাদেশিক স্বায়ত্তশাসন। লাহোর প্রস্তাবে কিন্তু কখনোই বলা হয়নি একটা রাষ্ট্র শুধু হবে, শুধু পাকিস্তান একটা রাষ্ট্র হবে। এতে বললে কিন্তু আমরা বুঝতে পারতেছি। তো বাকি যেসব ধারা তৌফিক, কথা আসলে শুনতে পাচ্ছি না তৌফিক। রাজ্যগুলোর সাথে ন্যস্ত থাকবে। আপনারা পরেই দেখেই আসলে বুঝতে পারতেছেন, যেটা হচ্ছে বেশ মিল আছে কিন্তু 6 দফার সাথে, তাই না? 6 দফার সাথে বেশ মিল আছে এই লাহোর প্রস্তাবে, কারণ লাহোর প্রস্তাবের উপর বেস করে কিন্তু 6 দফার মানে স্কেলেটন যেটা সেটা কিন্তু গড়ে ওঠে। যাই হোক, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, কিছু এমসিকিউ কোশ্চেন আমরা দেখি। পূর্ববঙ্গ আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় কে ছিলেন? পূর্ববঙ্গ আসাম প্রদেশ কখন হয়? বঙ্গভঙ্গ রদ হওয়ার সময় 1900 কত সালে? 1905 সালে। এবং সে সময় কে ছিলেন আমরা সবাই জানি, লর্ড কার্জন। হ্যাঁ, লর্ড কার্জন হচ্ছে সঠিক অ্যান্সার। এর পরবর্তীতে হচ্ছে লর্ড ক্যানিং। হ্যাঁ, লর্ড ক্যানিং ভারতীয় উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন? লর্ড ক্যানিং, আমি কিন্তু কোয়ার্ডিং এর সময় বারবার গোল করে বলে দিয়ে আসছিলাম যে ক্যানিং কি করেছিলেন। ক্যানিং একটা ইম্পর্টেন্ট কাজ করছে, সেটা হচ্ছে পুলিশ ব্যবস্থা। হ্যাঁ, এটা কিন্তু আসে, পুলিশ ব্যবস্থা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস, তো এটা এমসিকিউতে প্রিলিতে আসার মতো বেশ গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তারপর বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে? ওখানে তো লর্ড কর্নওয়ালিস, তাই না? লর্ড কর্নওয়ালিস করে, এবং কত সালে করে এটা একটু কাইন্ডলি আপনারা একটু দেখি তো, আপনারা একটু এই চ্যাট বক্সে একটু জানিয়ে দিন, কারণ এটা খুব চেনা একটা কোশ্চেন, এটা অনেকেরই আপনাদের পারা উচিত। কত সালে এই চিরস্থায়ী বন্দোবস্তটা প্রবর্তন হয়, আপনারা একটু জানিয়ে দিন। 10 সেকেন্ড একটু সময় দিলাম, আপনারা একটু দেখি।
যখন অধিকাংশ সঠিক উত্তর দিচ্ছেন এটা হলো পারার জন্যই বলা হয়েছে 1793। এটা কেন জানি সবার মাথায় এমনি অপশন দেখলে এরা হয় বিসিএস এ, কিন্তু এটা প্রচুর হয়, সেটা হচ্ছে অপশন দেখলে মনে পড়ে। এমনি আপনাকে জিজ্ঞেস করে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কবে, হুট করে বলতে পারবেন না, কিন্তু যখনই অপশন দেখবেন তখন আপনার মাথায় হিট করবে আর এটা তো 1793। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই প্রয়োজনীয়। এটা কিন্তু মানে এই জন্য বারবার আসলে প্র্যাকটিস করা উচিত, একটু মডেলটা সহজে নিজে নিজেকে যাচাই করা উচিত। এমসিকিউ অপশন দেখে পারলেও কিন্তু আপনার হবে, এবং আস্তে আস্তে পারতে পারতে কিন্তু এটা মাথায় আপনার গেঁথে যাবে একসময়, এবং পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না, এটা এমনিই বলতে পারবেন। ঠিক আছে, যাক চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন, ও আচ্ছা এটা তো পরবর্তী কোশ্চেনে দিয়েই আছে, লর্ড কর্নওয়ালিস হবে সঠিক অ্যান্সার। আর এরপরে আমি একটা জিনিস just একটু আপনাদেরকে একটু অ্যাড করে দিই, সেটা হচ্ছে অনেকের দিকে কোশ্চেন থাকে, সেটা হচ্ছে আর আপনার হচ্ছে বাংলা রাজধানী মোট কয়টা হয়েছে, কয়বার হয়েছে, হ্যাঁ বাংলা ঢাকা বাংলা রাজধানী মোট কয়বার হয়, হ্যাঁ এই টাইপের একটা কোশ্চেন আপনাদের অনেক সময় আসে দেখি, এবং এটা নিয়ে আপনারা বেশ কনফিউশনও থাকেন। এটা আমি একটু চেষ্টা করতেছি এটা একটু আপনাদেরকে একটু এটা নিয়ে একটু ক্লিয়ার করে দেওয়ার। আমি একটা নতুন একটা পেজ খুলি, আমাকে একটু কিছুক্ষণ একটু সময় দিবেন, আমি একটা নতুন একটা পেজ খুলে আমি এটা নিয়ে একটু ভেঙে চুরে আপনাদেরকে একটু লিখিয়ে দিচ্ছি। ঢাকা বাংলা রাজধানীর মোট কতবার, আমি ধাপে ধাপে দেখানোর চেষ্টা করি। হ্যাঁ প্রথমত ঢাকা বাংলা রাজধানী হয় হচ্ছে 1610 সালে, হ্যাঁ 1610 সালে। 1610 সালে কে করেন হচ্ছে ইসলাম খান, হ্যাঁ প্রথমে ইসলাম খান। এরপর 1660 সালে সেটা কে করে, এবার করেন হচ্ছে মিস্টার মীর জুমলা। এরপর আসা হচ্ছে, এরপরে তোমরা বুঝতেই পারতেছি এরপর কি হবে। 1905 সালে আমরা যেটা বললাম বঙ্গভঙ্গ করা হয়েছে, বঙ্গভঙ্গ করার পর পূর্ববঙ্গ আসামের রাজধানী হয় কি ঢাকা। তো এটা কে করছে, এটা করছে লর্ড কার্জন। হ্যাঁ লর্ড কার্জন করছে ঢাকা রাজধানী করে, পরে 1911 সালে এটা আবার ভেঙে চুরে যায়, লর্ড হার্ডিঞ্জ সেটা বঙ্গভঙ্গ রদ করে ফেলে, সো শেষ আবার চলে গেল। পরবর্তীতে 1947 সালে পূর্ব পাকিস্তানের রাজধানী হয় আবার। সো এটা কারা করছে, এটা করছে পাকিস্তান গভর্নমেন্ট। হুম, এই চারটা হচ্ছে গেল। এবং ফাইনালি যেটা হলো 1971 সালে তো নতুন বাংলাদেশের জন্ম হলো, তাই না? তো বাংলাদেশ গভর্নমেন্ট আবার বাংলা রাজধানী করলো। সো পরীক্ষা কোশ্চেন যদি এভাবে আসে, বাংলাদেশের রাজধানী কয়বার, উত্তর হচ্ছে একবার। আর যদি বলে বাংলার রাজধানী কয়বার, সেটা হচ্ছে 5বার। এই ঠিক আছে, এটা নিয়ে একটু কম কম গতকালকেও দেখলাম বেশ কয়েকজন আপনারা কোশ্চেন করছিলেন এটা নিয়ে, তাই ভাবলাম এটা একটু ডিটেল একটু যদি পারি একটু জানাই দেয়ার। তো এই হচ্ছে গেল ইতিহাস নিয়ে আসলে এটুকুই বলার ছিল। এরপর আমরা মূল্যবোধ সুশাসনে চলে যাব। আমি জাস্ট দুই তিনটা কথা একটু আরো কি কি জিনিস একটু পড়া যায় একটু জাস্ট আমি একটু বলে দেই, আপনারা নিজেরা নিজেরা একটু পড়বেন। সেটা হচ্ছে আপনার চেষ্টা করবেন হচ্ছে বিভিন্ন শাসন আমলে বাংলা রাজধানী কি কি ছিল। হুম, বিভিন্ন শাসন আমলে বাংলা রাজধানী কি কি ছিল এগুলো একটু আপনারা দেখবেন। হুম, তারপর হচ্ছে আর কি দেখতে পারেন, একটু বারো ভূঁইয়াদের সম্পর্কে হালকা একটু জেনে নিলেন, একটু হালকা বারো ভূঁইয়া সম্পর্কে। হ্যাঁ বেশি ডিটেল জানা দরকার নেই, কারণ পড়তে গেলে আসলে অনেক কিছু পড়া যায়। পানিপথের মোট কয়টা যুদ্ধ হয়, পানিপথে 3টা যুদ্ধ হয়। হ্যাঁ পানিপথে 3টা যুদ্ধ হয়, এগুলো নিয়ে যদি পারেন একটু দেখে নিয়েন। যে যে 3 নাম্বার যুদ্ধ হয় হচ্ছে মারাঠাদের সাথে হচ্ছে আহমদ শাহ আবদালির, সেকেন্ডে হয় হচ্ছে বৈরাম খানের সাথে আফগান নেতা হিমুর, প্রথমে হচ্ছে বাবরের সাথে ইব্রাহিম লোদি। হ্যাঁ এই ছোটখাটো কিছু জিনিস। তারপর হচ্ছে একটু সুবেদারের শাসন নিয়ে একটু দেখে নিলেন, কোন কোন সুবেদারের কার সুবিধার শাসন নিয়ে একটু দেখে নিলেন। আর এই তো আর একটু ভারত আর ব্রিটিশও, হ্যাঁ ইম্পর্টেন্ট যেটা হচ্ছে
ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে একটু হালকা চওড়া কিছু একটু জেনে নেবেন, হ্যাঁ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে। রফিক, আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই আর কি। হুম হুম হুম। যারা শুনছেন একটু চ্যাটে আমাদেরকে জানিয়ে দিবেন যে ভারতে মোট কয়টা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল। হ্যাঁ, এটা দেখি। এটা যদি একটু চ্যাট বক্সে আমাদেরকে জানান যে ভারতে কয়টা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল। একটু সবাই ট্রাই করেন। মোটামুটি 1 2 3 4 5 সবই আমি দেখতেছি। আচ্ছা, অনেকেই ট্রাই করছে, কারেক্ট আনসার আসলে কারোটাই পাইনি। টোটাল হবে 6টা। আমি একটু বলে দিই, প্রথম থেকে আসছিল পর্তুগিজ, দেন হুম ওলন্দাজ, দিনেমার, ইংরেজ এবং ফরাসি। এই হলো 5টা, ইংরেজদের কিন্তু 2টা ছিল। সো টোটাল হুম। হলো 6টা। 6টা হলো সঠিক উত্তর। এটা একটু ইন্টারেস্টিং কোশ্চেন ছিল, যেন একটু এবং এই বলে টাইপের দিলাম। কোশ্চেন কিন্তু আসে, এবং মানে হুটহাট হ্যাঁ, করে এরকম মানে আউট অফ নোয়ার কিছু নতুন টাইপের কোশ্চেন চলে আসে। এগুলো আসলে যত পড়বেন আপনারা, তত আস্তে আস্তে নতুন নতুন ছোট ছোট কিছু ইনফরমেশন মাথায় ঢুকে যাবে, এবং দিন শেষে আ- ওগুলো কিন্তু আপনার পরীক্ষার সময় আগায় রাখবে বাকিদের আমি থেকে। আমি যদি একটা বইয়ের নাম বলে দিই আর কি, তৌফিক একটু হ্যাঁ হ্যাঁ লিখে দিলে ভালো হয়। এটা হ্যাঁ হলো হ্যাঁ, শিওর ইতিহাস শিওর। প্রথম, ইতিহাস প্রথম পত্র, হ্যাঁ হ্যাঁ। বেলাল হোসেন সরকার। এটা হলো বোর্ড বই এইচএসসির। হুম, হুম, হুম। ইতিহাস প্রথম পত্র, বেলাল হোসেন সরকার স্যার, এইচএসসির। চমৎকার একটা বই, এটা পড়ে দেখতে পারবেন। এটা খুবই সুন্দরভাবে বাংলার ইতিহাস একদম আদি থেকে, প্রাচীন থেকে শুরু করে বাংলাদেশের জন্ম পর্যন্ত দেয়া আছে। খুব ভালো। এটা আপনাদের সবচেয়ে বেশি কাজে লাগবে লিখিততে, এবং যেটা বারবার বলা হয় প্রিলি লিখিতর প্রিপারেশন একসাথে। এই যে প্রিলির সাথে যখন আপনি এটা পড়বেন, দেখবেন যে লিখিত সময় যখন পড়তে যাবেন, দেখবেন যে আপনি অনেকখানি আগে আছেন অন্যদের থেকে। ঠিক আছে, যাই হোক, ইতিহাসের পার্ট এখানেই শেষ করছি আসলে। মূল্য। চিন্তা ভাবনার ফলাফল, তাহলে এখানে সামাজিক ব্যাপারটা আসবে। তাহলে সামাজিক মাপকাঠি ব্যাপারটা আপনার শিখে রাখতে হবে, যে সামাজিক মাপকাঠি আসলে মূল্যবোধের একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়তে পারে। তাছাড়া আর কি কি হতে পারে, যে আপনার দুইটা সমাজের মধ্যে যখন আপনারা দুইটা কালচারের মধ্যে যখন যোগাযোগ করছেন, এখানে একটা সেতু বন্ধন থাকতে পারে। তাহলে সেতু বন্ধন রিলেটেড যে কাজগুলো, সেগুলো মূল্যবোধের মধ্যে পড়তে পারে। আর এরপরও যদি বলি নৈতিকতা, এটা অবশ্যই নৈতিকতা আপনি আসলে সবগুলোরই সঠিক উত্তর পাবেন। আপনি যদি পরীক্ষায় গিয়ে দেখেন কোনোটার অপশন নৈতিকতা দেয়া আছে বা সুশাসন দেয়া আছে, তাহলে আপনি মোটামুটি 80% শিওর থাকতে পারেন যে এটার উত্তর আসলে নৈতিকতা বা সুশাসনই হবে। এটা আসলে বিভিন্ন সময় দেখা যায়। আর স্পেশাল যদি বলি যে মূল্যবোধের বৈশিষ্ট্য কি, যেহেতু কালচার টু কালচার মানুষ ভ্যারি করে, সংস্কৃতি ভ্যারি করে, তাহলে মূল্যবোধটাও কিন্তু ভ্যারি করবে। সো ভ্যারি করাটাকে আমরা আসলে পরিবর্তনশীল বলতে পারি। তাহলে এগুলো হলো মোটামুটি মূল্যবোধের বৈশিষ্ট্য। আচ্ছা, এরপর যদি বলি যে মূল্যবোধের ভিত্তিগুলো কি হতে পারে, যে আপনি একটা দেশের বা একটা সমাজের বা একটা কালচারের মূল্যবোধের ভিত্তি হিসেবে কি কি ধরতে পারেন। সো এই মূল্যবোধের ভিত্তির মধ্যে আপনার থাকতে পারে যে ন্যায় অন্যায়, এগুলো থাকতে পারে। যে একটা দেশে যেটা ন্যায়, এটা অন্য দেশে সেটা অন্যায় হতে পারে, ন্যায় অন্যায় থাকতে পারে। তাছাড়া ভালো মন্দ, সব জায়গায় মানে এক দেশের ভালো কিন্তু অন্য দেশে মন্দ হয়ে যায়, এটাকে বলতে পারেন। তারপর মনে করেন উচিত অনুচিত, আমাদের দেশে যেটা উচিত সেটা অন্য দেশে অনুচিত হতে পারে, এই বিষয়গুলো চিন্তা করতে পারেন। ওকে। আচ্ছা, এর বাইরে আর কি চিন্তা করতে পারেন, যে আপনার ব্যক্তি স্বাধীনতা, আপনার স্বাধীনতা বাংলাদেশে যেরকম থাকবে, এটা কিন্তু অন্য দেশে গেলে অন্যরকম হয়ে যেতে পারে। তাহলে এটাও কিন্তু মূল্যবোধের উপাদানের মধ্যে পড়তে পারে, যে একটা ব্যক্তির স্বাধীনতা আসলে দেশের সাথে সাথে পরিবর্তন হতে পারে। চলো, ব্যক্তি স্বাধীনতা। তো আমি আরো কয়েকটা পয়েন্ট আসলে লিখে দিই, যেগুলো একটু মোটামুটি আপনাদের জানতে হবে। যেমন সহনশীলতা, এটাও খুব গুরুত্বপূর্ণ। সহনশীলতা, এবং আরেকটা বলি সহমর্মিতা। তো আমরা এই যে বিষয়গুলো পড়ছি, পড়া বা আপনাদের বলছি, আসলে আমরা চেষ্টা করেছি একটা টেক্সট বুককে ফলো করার জন্য। টেক্সট বুকটা হলো পৌরনীতি ও সুশাসন। পৌরনীতি ও সুশাসন। এই বইটা খুবই চমৎকার বই, এবং যতগুলো প্রশ্ন করা হয় সবগুলো প্রশ্নই আসলে এই বই থেকে করা হয়। আমাদের জানার কথা আপনাদের, এই বইটা আসলে মোজাম্মেল স্যারের বই। এটা হলো ইন্টারমিডিয়েটের দ্বিতীয়, দুঃখিত, প্রথম পত্র। এটা হলো প্রথম পত্র। এটা মোজাম্মেল স্যারের একটা বই। তা আপনারা বইটা ফলো করতে পারেন। বইটা যদি ভালো মতো পড়েন, আশা করছি আপনাদের প্রশ্নগুলো আসলে কমন পড়বে আর কি। আচ্ছা, তো আমরা পরবর্তী টপিকে চলে যাই।
যে আমাদের মূল্যবোধকে শ্রেণীবিভাগ করা যায়। তো মূল্যবোধের শ্রেণীবিভাগ যদি করতে চাই কত ভাগে ভাগ করে, এই প্রশ্নটা আসলে খুবই কনফিউজিং, এক একটা বই এক এক রকম। সো কনফিউজিং প্রশ্নগুলো আমরা একটু অমিট করার চেষ্টা করব, কিন্তু আমরা চেষ্টা করবো আপনাদেরকে অ্যাটলিস্ট কিছু জিস্ট দেওয়ার জন্য যে মূল্যবোধের শ্রেণীবিভাগ যদি আমরা করি তার মধ্যে কি কি থাকতে পারে, মানে কি ধরনের মূল্যবোধ থাকতে পারে। যেমন আমি একটা বলতে পারি যে প্রতিটা সমাজের পরিবর্তনের সাথে সাথে মূল্যবোধ পরিবর্তন হচ্ছে, তাহলে সেগুলোকে আমরা বলবো সামাজিক মূল্যবোধ, এভাবে বলতে পারি। আচ্ছা, তো সামাজিক মূল্যবোধ যদি হয় তাহলে এটাও বলতে পারেন যে রাজনীতিও তো দেশের সাথে দেশের পরিবর্তন হয়ে যায়, তাহলে রাজনৈতিক মূল্যবোধও থাকতে পারে। ওকে, তাহলে রাজনৈতিক মূল্যবোধ এটাকে আমরা একটা শ্রেণী বিভাগের মধ্যে রাখতে পারি। আচ্ছা, তারপর মনে করেন গণতন্ত্র, সব দেশ তো গণতন্ত্র ফলো করে কিন্তু সবার গণতন্ত্র একই রকম না, তাহলে গণতান্ত্রিক মূল্যবোধ এটাও কিন্তু একটা শ্রেণী বিভাগের মধ্যে পড়তে পারে। এরকম সাংস্কৃতিক বলতে পারেন, আমি পুরাটা লিখছি না, সাংস্কৃতিক, নৈতিক বলতে পারেন, এরকম অসংখ্য ভাবে বিভাজিত করা যায়। তো আপনি একটু মনে রাখবেন মূল্যবোধের শ্রেণীবিভাগ যখনই বলবে আপনাকে ধরে রাখতে হবে যখন দেশের সাথে দেশের পরিবর্তন হয়, সমাজের সাথে সমাজের পরিবর্তন হয়, কি কি বিষয় পরিবর্তন হতে পারে। আধ্যাত্মিক চেঞ্জ হতে পারে, অর্থনৈতিক হতে পারে, নৈতিক হতে পারে। তাহলে যে বিষয়গুলো পরিবর্তন হচ্ছে, জেলার দেশের সাথে দেশের পরিবর্তন হচ্ছে, সেগুলোকে আসলে আমরা কি করব, মূল্যবোধের মধ্যে শ্রেণী বিভাগের মধ্যে আসলে রাখবো। ঠিক আছে, পেশাগত, একজন প্রশ্ন করছে পেশাগত হতে পারে, সেটাও হতে পারে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এখন মূল্যবোধ শিক্ষার গুরুত্বটা আসলে কি, আপনি মূল্যবোধ শিখেন কেন। আসলে মানুষের জন্ম হয় হলো একটা বিশেষ কারণে, সেটা হলো কিছু, এই এই যে বিশ্বটা, এই বিশ্বে আপনি কিছু দান করবেন, দুঃখিত কোনো কাজ করবেন, সেজন্য আপনার জন্ম হয়েছে। এখন জন্ম হওয়ার পর যে কাজগুলো করবেন সেগুলো কি ভালো নাকি মন্দ, খারাপ নাকি ঠিক, লিগাল না ইলিগাল, এটা বুঝার যে শক্তি বা যে ক্ষমতা, সেটাকে আমরা আসলে মূল্যবোধ বলছি। তো এই মূল্যবোধের গুরুত্বটা হলো কি, আপনি যদি মূল্যবোধ সঠিকভাবে প্র্যাকটিস করতে পারেন আপনি বুঝতে পারবেন কোনটা সত্য, কোনটা নিষ্ঠা, এবং কোনটা উচিত অনুচিত। সত্য, নিষ্ঠা, উচিত অনুচিত, উচিত অনুচিত, এই বিষয়টা আপনি বুঝতে পারবেন। আচ্ছা, তাছাড়া আর কি কি বলতে পারবেন, আপনি যে সমাজে বাস করছেন সমাজের রীতিনীতি, আইন, এগুলো বুঝতে পারবেন। তাহলে আমি বলতে পারি আইন, রীতিনীতি, আবার ঐতিহ্য বলতে পারি। তা আমি একটু লিখে দেই, আইন, রীতিনীতি, ঐতিহ্য, প্রথা, বিশ্বাস, প্রথা বিশ্বাস, এগুলো আপনি বুঝতে পারবেন সুন্দরভাবে। আচ্ছা, এর বাইরে কি বলতে পারি, আপনার যদি সামাজিক মূল্যবোধ সঠিক থাকে তাহলে দেশের প্রতি যে ভালোবাসা, দেশ প্রেম, এটা কিন্তু আপনার মধ্যে জাগ্রত হবে। তো দেশ প্রেমও কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা কিভাবে তৈরি করতে হবে সেটা হলো মূল্যবোধ, এবং এটা হলো সামাজিক মূল্যবোধের মাধ্যমে আপনাদের তৈরি করতে হবে দেশপ্রেম। তো এরকম অনেকগুলো আছে, আপনার বই থেকে আরো দেখে নিতে পারেন। শুধু বুঝে রাখবেন যে মূল্যবোধের শিক্ষার গুরুত্ব কেন, কারণ মূল্যবোধ শিখলে আপনি সত্যনিষ্ঠা বুঝতে পারবেন, আইন রীতিনীতি সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবেন, দেশের প্রতি আপনার ভালোবাসা তৈরি হবে। আচ্ছা, একটা পোল কোশ্চেন আপনাদের সামনে আমরা থ্রো করতে যাচ্ছি, সুন্দর একটা প্রশ্ন। অপসংস্কৃতি দ্বারা কোন ধরনের মূল্যবোধ ব্যবহৃত হয়। পোলটা দেয়া হয়ে গেছে, খুব দ্রুত একটু আনসার করার চেষ্টা করবেন, খুবই দ্রুত আনসার করার চেষ্টা করবেন, আমরা 20 সেকেন্ডের বেশি সময় দিব না। চারটা অপশন, রাজনৈতিক, ব্যক্তিগত, সামাজিক এবং ধর্মীয়। এবং আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের উত্তরের আসলে অধিকাংশই সঠিক। সংস্কৃতি আসলে কিসের সাথে রিলেটেড, রাজনীতি, ব্যক্তিগত, ধর্মীয় নাকি সামাজিক। তা আমি এন্ড করে দেই, আপনাদেরকে অলরেডি শেয়ার করে দেওয়া হয়েছে। প্রায় 82% আসলে সঠিক উত্তর দিয়েছেন সামাজিক, এটা সঠিক উত্তর। আর যারা আসলে ভুল করেছেন আমি একটু বলে দিই, সংস্কৃতি ব্যাপারটা সমাজের সাথে খুব রিলেটেড, তাই আমরা এটা আসলে সামাজিকই বলবো। আচ্ছা, আরো একটা ভুল কোশ্চেন আছে, দেখি এটা কতজন সঠিকভাবে দিতে পারেন, সময় কিন্তু খুব কম, 20 সেকেন্ডের মধ্যে উত্তরটা দিয়ে দিতে হবে। প্রশ্নটা হলো মূল্যবোধকে দৃঢ় করে, মানে নিজের কোনটা মূল্যবোধকে দৃঢ় করে। এটা আমি বারবার বলছিলাম যে মূল্যবোধের জন্য আপনাকে কিছু একটা নিতে হবে, সেটা কি ঐক্য নিবেন, সামাজিক বন্টন নিবেন, পরিবার নিবেন নাকি শিক্ষা নিবেন। মানে কোন বিষয়টা আপনি গ্রহণ করলে আপনি আসলে সঠিকভাবে বুঝতে পারবেন কোনটা সঠিক কোনটা ভুল। তো খুবই দ্রুত আসলে ম্যাক্সিমাম ভোট দিয়ে দিয়েছে, তা আমি এটাকে এন্ড করে দেই। ধন্যবাদ সবাইকে। এবার প্রায় একটু কমে গেল, আমি এটা কনফিউজ, 78% বলছেন শিক্ষা, সঠিক উত্তর আসলে শিক্ষা। আপনি যদি শিক্ষিত হন মানে শিক্ষা গ্রহণ করুন তাহলে আপনি কিন্তু সঠিক মূল্যবোধের পরিচয় পাবেন। তো আমরা বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিল একটু অ্যানালাইসিস করার চেষ্টা করছি, মূল্যবোধ আসলে কি। তো চারটা অপশন আছে, খুব ভালো মতো যদি প্রশ্নগুলো উত্তর অপশনগুলো পড়েন তাহলে হয়তো বুঝতে পারবেন। প্রথমটা বলছে মানুষের সাথে মানুষের সম্পর্ক, মনে হচ্ছে কাছাকাছি। মানুষের আচরণ, পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। আচ্ছা,
সমাজ জীবনে মানুষের সুখী হওয়ার জন্য মূল্যবোধ আসলে গুরুত্ব অবশ্যই, কিন্তু সুখী করাটাই মূল্যবোধের একমাত্র কাজ না। মানুষের প্রাতিষ্ঠানিক কার্যাবলীর জন্য মূল্যবোধ দরকার, কিন্তু মূল্যবোধের একমাত্র কাজ সেটা না। তাহলে মূল্যবোধের কাজ হলো নীতি এবং মানদণ্ড ঠিক করে রাখা, এবং আপনাকে যদি নীতি এবং মানদণ্ড ঠিক করে দেয়, আপনি মানুষের সাথে কি ব্যবহার করতে হবে, সমাজের বাকিদের সাথে কি ব্যবহার করতে হবে, এই ব্যাপারটা জানতে পারবেন। তো এটার আনসার হবে খ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, সেটা হলো মূল্যবোধের চালিকা শক্তি কি? এটা আমাদের পড়ানোর মধ্যে কমন পড়ে গেছে, তাই আমি একটু রিকোয়েস্ট করব আপনারা উত্তরটা বলে দেন। মূল্যবোধের চালিকা শক্তিটা আসলে কি? মূল্যবোধের চালিকা শক্তিটা কি? আমি আপনাদের কমেন্ট দেখতেছি। উন্নয়ন, গণতন্ত্র, সুশাসন, সংস্কৃতি। হ্যাঁ, মূল্যবোধ ব্যাপারটার সাথে সমাজ, সংস্কৃতি খুব ওতপ্রোতভাবে জড়িত। আবারও বলি, মূল্যবোধের সাথে সমাজ এবং সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত। তাই মূল্যবোধের প্রশ্নগুলোতে সমাজ সংস্কৃতি যদি থাকে, এটাকে আসলে সবসময় বেছে নেবেন। ঠিক আছে। তৃতীয় প্রশ্ন, এটা 38, আমার মনে আছে, এটা আমি ভুল করে আসছিলাম এই জন্য। তো প্রশ্নটা হলো, ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে, মানে ব্যক্তি সহনশীলতার শিক্ষা কোন জায়গা থেকে লাভ করে? দেখুন, সুশাসন থেকে সহনশীলতার শিক্ষা আসলে আসে না। সুশাসন থেকে হলো আপনি দেশ পরিচালনার শিক্ষা পাবেন। আইনের কাছ থেকেও সহনশীলতা আসে না। সহনশীল ব্যাপারটা হলো আপনার অভ্যন্তরীণ একটা ব্যাপার, আপনি নিজেকে কিভাবে কন্ট্রোল করবেন, এই ব্যাপারটা। সেটা কনফিউশন তৈরি হয় মূল্যবোধ এবং কর্তব্যবোধ থেকে। তো মূল্যবোধেরই একটা অংশ হলো আসলে কর্তব্যবোধ, মানে মূল্যবোধেরই একটা সাব টপিক আমি বলতে পারি, যেটার একটা সাব টপিক হলো কর্তব্যবোধ। তাহলে মূলত আসলে মূল ব্যাপারটা হলো মূল্যবোধ, তাই এটা সঠিক উত্তর আসলে মূল্যবোধ। আমি ভুল বলেছিলাম কর্তব্যবোধ। তো এই ধরনের কনফিউশন পরীক্ষা হলে হতে পারে, এটা কি অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন যে কনফিউশন তৈরি হলে এগুলো সবার শেষে উত্তর করতে হবে। আমি দেখছি অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, সো আপনারা আসলে মনে হচ্ছে আগে থেকে পড়াশোনা করেছেন, এটা ভালো লক্ষণ। আচ্ছা, আরো কিছু প্রশ্ন আমরা একটু সলভ করি, একটু দ্রুত করব। মূল্যবোধ কি পরীক্ষা করে? তো যেসব প্রশ্নের সবগুলো থাকবে, আমি এটা দেখেছি আর কি, কেন জানি পিএসসি যখনই কোনো প্রশ্নের সবগুলো দেয় ওইটাই উত্তর হয়ে যায়। মানে আপনি টেস্ট করতে পারেন, ন্যায় অন্যায় ভালো মন্দ নৈতিক অনৈতিক সবগুলো আসলে মূল্যবোধ পরীক্ষা করে। তো এটা সঠিক উত্তর আসলে লাস্টেরটা, এটা সহজ ছিল। 5 নম্বর প্রশ্নটা একটু পড়ি। সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়? প্রশ্নটা পড়বেন, গুরুত্বপূর্ণ নয় বলতেছে, ঠিক আছে। এবং সরকার যখন দেশের জন্য কোনো কিছু করে, অবশ্যই বিশ্বস্ত মানুষ দিয়ে করে, এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, নিরপেক্ষ মানুষ দিয়ে করতে হয়, না হলে কিন্তু স্বজন প্রীতি হতে পারে। জবাবদিহিতা, যেহেতু গণতন্ত্র আছে, গণতন্ত্রের মধ্যে জবাবদিহিতা অন্যতম। আচ্ছা, এখন সৃজনশীলতা ব্যাপারটা কি? সৃজনশীলতা ব্যাপার হলো একেবারেই নতুন, মানে এমন ঘটনা যেটা আগে ঘটেনি। এখন সরকার কিন্তু এমন কাজ খুবই কম করবে যেই ঘটনা আগে কখনো ঘটেনি, কারণ তার পরীক্ষিত কোনো মান থাকে না। তাই সরকার যেটা চেষ্টা করে, যে এমন একটা কাজ করার যেটার রেজাল্ট আছে, যেটার পরীক্ষিত রেজাল্ট আছে, এবং যেটার দ্বারা উন্নয়ন হবে, যেটা দ্বারা মানুষের ভালো হবে সে জানে। তাহলে যেটা অলরেডি জানে সেটা সৃজনশীল তো না, সেটা নতুন কাজ না, সেটা পুরাতন কাজ। তো এটার উত্তর হবে আসলে সৃজনশীল, যেহেতু গুরুত্বপূর্ণ নয় বলেছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলি, মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য কি? আচ্ছা, মূল্যবোধ শিক্ষা, আমি এটা বলেছিলাম যে যখনই মূল্যবোধ কথাটা আসবে, সমাজ এবং সংস্কৃতিকে পাশাপাশি মাথায় রাখবেন। ওকে, তো প্রথমে কাকে মাথায় রাখতে বলছিলাম? সমাজকে। তাহলে মূল্যবোধের সাথে ডিরেক্টলি রিলেটেড হলো সমাজের, তারপরে হলো সংস্কৃতি। তাহলে এখানে সমাজ এবং সংস্কৃতি দুইটাই আছে, যেহেতু সমাজের গুরুত্ব বেশি, তাই সমাজটাকে আগে দিতে হবে। এই জিনিসগুলো মাথায় রাখবেন যে সমাজের গুরুত্ব বেশি। যদি এখানে সমাজটা না থাকতো বা সামাজিক ব্যাপারটা না থাকতো, তাহলে কিন্তু উত্তর হতো সাংস্কৃতিক বা ডি। যেহেতু সমাজ আছে, উত্তর হবে খ। আচ্ছা, তো আমরা একটু প্রশ্নগুলো দেখিয়ে দিই, যে আপনারা বুঝতে পারবেন আর কি কতটুকু কনফিউজিং প্রশ্ন আপনাদের সামনে আসে। পরবর্তী প্রশ্ন হলো, একজন প্রশাসকের মৌলিক মূল্যবোধ কি? একজন প্রশাসকের মৌলিক মূল্যবোধ, এই কথাটা মাথায় রাখবেন। সরকার ব্যবস্থায় যারা থাকে, প্রশাসন ব্যবস্থায় যারা থাকে, তাদের একমাত্র লক্ষ্য হলো জনগণের কল্যাণ করা। এই ব্যাপারটা কিন্তু সংবিধানেও দেয়া আছে, সংবিধানে দিয়ে দিছে, প্রজাতন্ত্রে নিয়োজিত প্রত্যেক ব্যক্তির অন্যতম লক্ষ্য হলো জনগণের কল্যাণ করা। তাই এটার উত্তর হবে জনকল্যাণ। ওকে। আচ্ছা, 8 নম্বর প্রশ্নটা বলি, ব্যক্তিগত মূল্যবোধ লালন করে, মানে কোন জিনিসটাকে লালন করে? তো ব্যক্তিগত মূল্যবোধ গণতন্ত্রকে লালন করতেও পারে, নাও করতে পারে, কারণ সবাই যে গণতন্ত্রে বিশ্বাসী এমন কিন্তু না। ব্যক্তিগত মূল্যবোধকে লালন করে, এটা খুবই কনফিউজিং, দ্যাটস নট পসিবল। আচ্ছা, সামাজিক মূল্যবোধ এবং স্বাধীনতার মূল্যবোধের মধ্যে কনফিউশন আছে। এখন বলি, একজন মানুষ প্রথমে স্বাধীন,
তারপর সামাজিক, এই ব্যাপারটা মনে রাখবেন। একজন মানুষ ইনবর্ন, যখন সে জন্মগ্রহণ করে তখন কিন্তু স্বাধীন থাকে। রুশো একটা কথা বলেছে, ম্যান ইজ বর্ন টু বি ফ্রি, মানুষের জন্মই হয়েছে স্বাধীনতার জন্য। সো ওই কথাটা যদি মনে রাখতে পারেন তাহলে সমাজ গুরুত্বপূর্ণ, দ্যাটস ওকে, বাট এটা সেকেন্ড চয়েস, এটা হবে সেকেন্ড চয়েস। ফার্স্ট চয়েস কি, তাকে স্বাধীন হতে হবে। সো স্বাধীনতার মূল্যবোধ হলো তার ফার্স্ট চয়েস, এটাই হবে সঠিক উত্তর। ওকে, এটাতে কনফিউশন ছিল, আশা করছি এখান থেকে মনে রাখবেন যে ম্যান ইজ বর্ন টু বি ফ্রি, তার প্রথম কাজ সে স্বাধীন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে আসি, সামাজিক মূল্যবোধের ভিত্তি কোনটি? আবারও বলি, যখনই সবগুলো এই যে লেখা আছে সবগুলো উত্তর থাকে, কেন জানি পিএসসি এটা আসলে আপনাদেরকে একটু খুশি হয়ে দেয় যে কিছুটা নাম্বার পান, কনফিউশন নাই, এটাই আসলে সঠিক উত্তর। সো লাস্টেরটা আর কি, উপরের সবগুলো, ওইটাই হলো সঠিক উত্তর। আচ্ছা, লাস্টের দুটো প্রশ্ন, আমি অনেকগুলো প্রশ্ন সলভ করে দিয়েছি। 10 নম্বর প্রশ্নটা আমাকে একটু চ্যাট বক্সে জানিয়ে দিন, মূল্যবোধ আসলে কি? এটা আমি অলরেডি বলে দিয়েছি, সো এটা আমি আর সলভ করতে যাচ্ছি না। 10-এর উত্তর কি হবে, মূল্যবোধ কি? অলরেডি আমরা বলেছিলাম যে মূল্যবোধের সাথে নীতি এবং মানদণ্ডের খুব সুন্দর একটা সম্পর্ক আছে। যেহেতু নীতি এবং মূল্যবোধ মানদণ্ড আছে, তাই এটাই হবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, এটাও সলভ করব না, এটা আপনাদের বলে দিতে হবে। নিরপেক্ষ এবং শক্তিশালী গণমাধ্যমের উপস্থিতি কিসের অন্তরায়? নিরপেক্ষ এবং শক্তিশালী গণমাধ্যমের উপস্থিতি কিসের অন্তরায়? ভেরি গুড, এটার উত্তর হবে সুশাসন। এটার উত্তর হবে সুশাসন। ওকে, নিরপেক্ষ গণমাধ্যমের কাজ হলো আসলে সরকার ব্যবস্থা যে কাজগুলো করছে সেটার সমালোচনা তো অবশ্যই করবে, তার আগে হলো দর্পণ হিসেবে কাজ করবে। তো দর্পণ হিসেবে কাজ যখন করে সেটা আসলে শাসন ব্যবস্থাকে রিফ্লেক্ট করে। সো রিফ্লেকশনের মাধ্যমে আসলে সুশাসন প্রতিষ্ঠিত হয়। এটা ইচ্ছা করে দিয়েছিলাম একটু কনফিউশন তৈরি করার জন্য আপনাদের, যে সবগুলো আসলে মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ দাগায় দেন কিনা। ওকে, সো পরবর্তী টপিক বুঝতেই পারছেন, এখন আমরা সুশাসন নিয়ে আলোচনা করব। মূল্যবোধ নিয়ে আমরা আলোচনা অলরেডি করে ফেলেছি। তো সুশাসন ধারণাটি কে তৈরি করেছিলেন? বিশ্ব ব্যাংক। এটা হলো সর্বপ্রথম বিশ্ব ব্যাংক এই ধারণাটি উদ্ভাবিত করে। আচ্ছা, এরপর এটা মাথায় রাখবেন যে কত সালে, দ্যাট ইজ 1989, খুবই খুবই গুরুত্বপূর্ণ, 1989 সালে সর্বপ্রথম সুশাসন শব্দটি ব্যবহার করা হয়। ইংরেজি শব্দটা জানেন, যেটা হলো গুড গভর্নেন্স। আচ্ছা, এখন হলো যে এই সুশাসনের কিছু পূর্ব শর্ত আছে। আবারও বলি, এই সুশাসনের কিছু পূর্ব শর্ত আছে, অর্থাৎ আপনি যদি সুশাসন প্রতিষ্ঠিত করতে চান আপনাকে কিছু কন্ডিশন মাথায় রাখতে হবে। কি কি কন্ডিশন মাথায় রাখতে হবে? আচ্ছা, সুশাসন ব্যাপারটা কে তৈরি করে? যে গভর্নমেন্ট সার্ভ করতেছে তারা তৈরি করবে। তাহলে গভর্নমেন্টকে অবশ্যই কি করতে হবে? জবাবদিহিতা বাস্তবায়ন করতে হবে। আমি একটু সময় নিচ্ছি, হ্যাঁ এখানে একটু চার্জারের পিনটা লাগাতে হবে, চার্জ শেষের দিকে, দুঃখিত। ওই গভর্নমেন্টকে অবশ্যই জবাবদিহিতা প্রতিষ্ঠিত করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা কাজকেই মানুষের কাছে জবাবদিহি থাকতে হবে। আচ্ছা, এখন যে সরকারটা আছে সেই সরকারকে অবশ্যই বৈধ হতে হবে। তাহলে সরকারের বৈধতাটা কিন্তু ইম্পর্টেন্ট। এমন একটা সরকার যদি থাকে যেটাকে মানুষ নির্বাচিত করেনি, তাহলে কিন্তু সে সুশাসন প্রতিষ্ঠিত করতে পারবে না। আচ্ছা, পরবর্তীতে যদি বলি, গভর্নমেন্ট যে কাজগুলো করছে সেগুলো স্বচ্ছ হতে হবে, অর্থাৎ যে কাজগুলো করছে সেটা মানুষকে জানাতে হবে। মানুষ যদি না জানে সেটা স্বচ্ছতা থাকবে না, তাহলে স্বচ্ছতা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর বলি, ওই লাস্ট প্রশ্নটা যেটা ছিল যে দুঃখিত, আমি একটু প্রশ্নটা দেখে আসি। প্রশ্নটা ছিল হলো গণমাধ্যম, তাহলে গণমাধ্যম কি করে? বাক স্বাধীনতা নিয়ে কাজ করে। তাহলে গণমাধ্যমের কথাটা যদি বলি, আমি বাক স্বাধীনতার কথা বলতে পারি, যে বাক স্বাধীনতা থাকতে হবে, মানুষকে কথা বলার অধিকার থাকতে হবে, যেটা সংবিধানে প্রতিষ্ঠিত করা আছে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, এটা আসলে আরো আগে বলা উচিত ছিল, সেটা হলো আইনের শাসন থাকতে হবে, একটা শাসন ব্যবস্থা থাকতে হবে, যেটা কি করে? আসলে সংবিধানকে মেনে চলে। তো এই ব্যাপারগুলো যদি না থাকে তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে ওই দেশে সুশাসন আসলে প্রতিষ্ঠিত হবে না। আর এগুলো যদি থাকে তাহলে সুশাসনের পূর্ব শর্ত হলো, সুশাসন কিন্তু হয়নি, পূর্ব শর্ত। ওকে, আচ্ছা, তো আমি একটু বলে দেই যে বিশ্ব ব্যাংক এবং সুশাসনের কথা যেহেতু পাশাপাশি লেখা আছে, একটু বলে দিই যে বিশ্ব ব্যাংক প্রথম ধারণা কবে দিয়েছিল? প্রথম ধারণা দিয়েছিল, উপরে লেখা আছে, 1989 সালে সে প্রথম ধারণা দেয়। ধারণা দিছে, সংজ্ঞা কিন্তু দেয় নাই। আচ্ছা, এটা আমি একটু লিখি, এটা হলো ধারণা। আচ্ছা, তাহলে বিশ্ব ব্যাংক সুশাসনের একটা সুন্দর সংজ্ঞা দিয়েছিল। সংজ্ঞাটা কত সালে দিয়েছিল? 1994, তার ঠিক 5 বছর পরে। তাহলে জিনিসটা এত কমপ্লেক্স যে একটা ধারণা দেওয়ার পর তার সংজ্ঞা দিতে 5 বছর সময় লেগেছিল। আচ্ছা, সংজ্ঞা দেওয়ার পর
আমি একটা বিষয়ের সংজ্ঞা দিলাম কিন্তু বিষয়ের কোনো পয়েন্ট বলে দিলাম না। এই পয়েন্টগুলো বলে দেওয়ার অর্থ হলো স্তম্ভ ঘোষণা করা। মানে আপনাকে কোন বিষয়গুলো জানতে হবে বা কোন বিষয়গুলো প্রতিষ্ঠিত করলে আপনি বলতে পারবেন যে আমি এখানে সুশাসন প্রতিষ্ঠিত করেছি। এই ব্যাপারটা ঘটেছে 2000 সালে। এই 3টা সাল খুবই খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মাথায় রাখবেন যে প্রথম ধারণা 89-তে, সংজ্ঞা দিয়েছিলেন 94-তে এবং স্তম্ভগুলো ঘোষণা করেন 2000 সালে। আচ্ছা, এই স্তম্ভ কয়টা আমি একটু বলে দেই। এই স্তম্ভ ছিল 4টা, মানে বিশ্ব ব্যাংক আসলে সুশাসনের 4টা স্তম্ভের কথা বলেছিল। একটা হলো দায়িত্বশীলতা, ছোট করে লিখছি দায়িত্বশীলতা। 2 নাম্বারটা হলো স্বচ্ছতা। 3 নাম্বারটা হলো আইন বা আইনের শাসন বা আইনের কাঠামো, তো আমি আইন লিখে দেই। আর 4 নাম্বারটা হলো অংশগ্রহণ। অংশগ্রহণ। এই হলো 4টা। এটা হলো বিশ্ব ব্যাংকের জন্য। যখনই সুশাসনের ব্যাপারগুলো পড়বেন মাথায় রাখবেন সুশাসনের সংজ্ঞা কিন্তু শুধুমাত্র বিশ্ব ব্যাংক দেয়নি, আরো অনেকেই দিয়েছে। তো এই সবগুলো ব্যাপার একসাথে পড়বেন, ঠিক আছে? আচ্ছা, সো আমরা বিশ্ব ব্যাংকের বৈশিষ্ট্যগুলো এবং উপাদানগুলো একটু পাশাপাশি বলে দিই, এটা আপনাদের জন্য সুবিধা হবে। যে বিশ্ব ব্যাংক বলেছিল এখানে 4টা বৈশিষ্ট্য থাকবে। একটা হলো প্রশাসনিক ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা বা ব্যবস্থাপনাও বলতে পারেন, ব্যবস্থাপনা, এটা হলো বৈশিষ্ট্য। দ্বিতীয়ত হলো জবাবদিহিতা থাকবে, জবাবদিহিতা। তৃতীয়টা হলো উন্নয়নের বৈধ কাঠামো, উন্নয়নের বৈধ কাঠামো এবং স্বচ্ছতা। আর বিশ্বব্যাংক বলেছিল 6টি উপাদানের কথা। 6টি উপাদানের মধ্যে বাক স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা। তারপরে বলতে পারি রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা, কার্যকরিতা, নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ থাকতে হবে দেশের উপর, আইনের শাসন এবং সর্বোপরি দুর্নীতি দমন, দুর্নীতি দমন। ঠিক আছে? আচ্ছা, সো এই বিষয়গুলো একটু জেনে রাখবেন। উপাদানের সংখ্যাটা মাথায় রাখতে হবে, কারণ উপাদানের সংখ্যা বিভিন্ন সময় পরীক্ষায় আসতে দেখা গেছে। তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে কয়টা উপাদানের কথা বলেছিল এবং কত সালে বলেছিল, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। একইভাবে বৈশিষ্ট্য কয়টা ছিল এবং বৈশিষ্ট্য কত সালে বলেছিল। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। পরবর্তী স্লাইড হলো সুশাসন সম্পর্কিত। সুশাসনের বৈশিষ্ট্যগুলো কি? তো সুশাসনের উপাদানের বৈশিষ্ট্য আমরা ইতিমধ্যে বলে ফেলেছি, তাও আমি যদি এক দুইটা বলি যে সুশাসন যদি হতে হয় তাহলে গণতন্ত্রের প্রাণ থাকতে হবে। তাহলে গণতন্ত্রের প্রাণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে গণতন্ত্রটা প্রাতিষ্ঠানিক হতে হবে। তাছাড়া যদি বলি নৈতিক মূল্যবোধ থাকতে হবে সুশাসনের জন্য, নৈতিক মূল্যবোধ। আচ্ছা, তাহলে আর কি বলা যেতে পারে যে এখানে জবাবদিহিতা থাকতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, জবাবদিহিতা। আর কয়েকটা আপনাদের জন্য একটু বলি, বৈধতা থাকতে হবে, সরকারের বৈধতা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া দায়িত্বশীলতা বলা যায়, স্বচ্ছতা বলা যায়। তো আমি কয়েকটা বলে দিচ্ছি, এটা আসলে ফিক্সড বলা যায় না, বৈশিষ্ট্য তো অনেকগুলো হয়। তো আমি কয়েকটা বলে দিলাম, বাকিগুলো একটু গেস করে নেবেন আর কি। আচ্ছা, এখন সুশাসন যদি কোনো সরকার প্রতিষ্ঠা করতে চায়, অবশ্যই প্রতিষ্ঠা করার সময় কিছু বাধা, তা আমি বাধাগুলো এখান থেকে দিই। যদি জবাবদিহিতা সুশাসনের উপাদানের বৈশিষ্ট্য হয়, তাহলে জবাবদিহিতার অভাব, আমি বলতে পারি যে জবাবদিহিতার অভাব যদি থাকে তাহলে এটা হবে বাধা। তাহলে বাধাগুলো কিন্তু খুব সহজেই বলা যায় যে জবাবদিহিতার অভাব। তারপর মনে করুন আপনি বলতে পারেন যে স্বচ্ছতা থাকলে সুশাসন হবে, তাহলে স্বচ্ছতার অভাব, স্বচ্ছতার অভাব। আশা করি আমি বুঝতে পারছি যে যেগুলো উপাদান সেগুলো যদি না থাকে, সেগুলোর যদি অভাব হয়, তাহলে আসলে সুশাসন হবে না। তো এই ব্যাপারটা একটু লিখে দিলাম আর কি, যে কোনগুলোর অভাবে সুশাসন বিঘ্নিত হবে। আচ্ছা, এখন এই সুশাসন যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে সরকারের কিছু কাজ থাকে। সেই কাজগুলো আপনি বলেন কি কি করতে হবে। প্রথমত, ওই দেশে আইনের শাসনকে ফিক্সড করতে হবে। তো আইনের শাসনও বলতে পারেন অথবা সংবিধানের প্রাধান্যও বলতে পারেন, যে সংবিধানকে প্রাধান্য দিতে হবে। ওকে, আচ্ছা, তারপর বলতে পারেন যে মানুষকে কথা বলতে দিতে হবে, যে মত প্রকাশ করার অধিকার দিতে হবে। কারণ মানুষ যদি কথা বলতে না পারে তাহলে গণতন্ত্রটা আসলে বিঘ্নিত হবে। আচ্ছা, তারপর মনে করেন দায়িত্বশীলতা বা জবাবদিহিতা, এই সবগুলো কিন্তু এখানে থাকবে, জবাবদিহিতা। আচ্ছা, এখন সুশাসন প্রতিষ্ঠায় সমস্যা সমাধানের করণীয়। তো
তো সমস্যা যেগুলো হবে সেগুলো কিভাবে সলভ করতে পারেন। আবারও বলি, যদি সংবিধান থাকে বা সংবিধান বলবৎ থাকে তাহলে আপনার সুশাসন প্রতিষ্ঠিত হবে। তাহলে প্রবলেম কখন হবে? যদি সংবিধান বলবৎ না থাকে। তাহলে ওই প্রথমে যেটা সংবিধান বলেছিলাম, ওই সংবিধানকেই লিখে আমি বলতে পারি বলবৎ না থাকা। ঠিক আছে? তাহলে এগুলো বুঝতে পারবেন যে মত প্রকাশের অধিকার থাকা মানে সুশাসন প্রতিষ্ঠিত হচ্ছে। আর যদি মত প্রকাশের অধিকার না থাকে, অধিকার 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 মনে করেন নাই, তাহলে এটা কিন্তু একটা বাধা। ওকে, তাহলে এই বিষয়টা আসলে খুবই সুন্দর আর কি, যে সুশাসনের যেগুলো উপাদান আর সুশাসনের বাধা দুইটা আসলে ঠিক বিপরীত বিপরীত ঘটনাটাই এখানে নিয়ে আসতে পারি। তো আমরা অন্য একটা টপিকে চলে যাই। অন্য একটা টপিক হলো জাতিসংঘ, ইউএনডিপি, কৌটিল্য এবং আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক সবাই আসলে সুশাসনের কিছু উপাদানের কথা বলেছে। আমরা সবগুলোকে একসাথে আপনাদের দিয়ে দিলাম। এটা পড়ার জন্য একটু সুবিধা হবে আপনাদের আশা করছি। তো জাতিসংঘ বলেছিল 8টা উপাদানের কথা, ইউএনডিপি বলেছিল 9টা উপাদানের কথা, কৌটিল্য বলেছিল 4টা উপাদানের কথা এবং আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক বলেছিল 5টা উপাদানের কথা। এবং উপাদানগুলো কি কি সেটাও কিন্তু দেয়া আছে। আচ্ছা, এবং ওই কত সালে বলেছিল সেটাও কিন্তু এখানে দেয়া আছে। এই সালগুলো আমরা বিশ্ব ব্যাংকটা দেখাই দিছি। আপনার আশা করছি আইডিপি, আইএমএফ, ইউএনডিপি বা আইডিএ এই ব্যাপারগুলো একটু জেনে নিন। এই সালগুলো যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, তো সালগুলো আসলে শিখতে হবে। আর একটা কথা আমি একটু বলে রাখি, সুশাসন থেকে যেহেতু প্রতি বছরই প্রশ্ন আসছে এবং প্রশ্নগুলোর মধ্যে দেখা যায় একটা বা দুটো প্রশ্ন কিন্তু থাকে যে কত সালে এই ঘটনাটা বলা হয়েছে বা কে এই সংজ্ঞাটা দেয়া হয়েছে। তাহলে যে প্রশ্নগুলো আসে তার মধ্যে সংজ্ঞা রিলেটেড কিছু প্রশ্ন থাকে, তার জন্য আপনাকে পড়তে হবে। তাছাড়া সাল রিলেটেড কিছু প্রশ্ন থাকে, তাহলে সংজ্ঞা এবং সাল খুব ভালো মতো পড়তে হবে। আমরা চেষ্টা করেছি একটা পেজের মধ্যেই আপনাদেরকে এগুলো একটু তুলে ধরার জন্য আপনাদের কাছে। আচ্ছা, এখন এই সুশাসন নিয়ে বিভিন্ন সংস্থা কিছু রিপোর্ট প্রকাশ করে। আমরা কয়েকটা লিখে দিব, কয়েকটা আপনাদের বাড়ির কাজ। যেমন আইনের শাসন, এটা প্রতি বছরই আসলে প্রকাশ করা হয়, তো এই জন্য আমরা দিয়ে দিয়েছি যে আইনের শাসন নিয়ে যে প্রকাশ করে সেটা হলো ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট। ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট, এটা আসলে ইউএসএ বেসড একটা অর্গানাইজেশন। ওদের কাজ হলো আইনের শাসন নিয়ে রিপোর্ট প্রকাশ করা। এবং সর্বশেষ এই রিপোর্টটা যারা প্রকাশ করেছিল সেটা হলো ডেনমার্ক। ডেনমার্ক। আচ্ছা, তো একইভাবে আইন এবং উন্নয়ন সূচক, এটা নিয়েও আসলে কেউ একজন প্রকাশ করতেছে। আমি একটু বলে রাখি, আইন এবং বিশ্ব উন্নয়ন, এই যে দুইটা উন্নয়ন আছে, এই দুইটাই উন্নয়নে আসলে বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক প্রকাশ করে। তো দুইটাকে আমি একসাথে লিখে দিলাম, দুইটা হলো ওয়ার্ল্ড ব্যাংক। আচ্ছা, তারপরটা যদি বলি শাসন এবং মানবিক উন্নয়ন, এটা আসলে জাতিসংঘ করে। জাতিসংঘ, ইউনাইটেড নেশন। আচ্ছা, মানব উন্নয়ন সূচক, এটা বিগত বছরে পরীক্ষায় এসেছিল। মানব উন্নয়ন আসলে ডেভেলপমেন্ট, সো ইউএনডিপি, এটা কিছুটা গেস করা যায়। এবং এটা সর্বশেষ রিপোর্ট প্রকাশিত হয়েছিল নরওয়ে থেকে। তো আমি কয়েকটা লিখে দিলাম এবং আপনাকে বলে দিলাম কোন জায়গা থেকে প্রশ্ন আসতেছে। তো আশা করছি আপনারা এগুলো শিখে নেবেন। বাকিগুলো একটু চেক করবেন, নিজেরা বের করে রাখবেন যে কোন জায়গা থেকে প্রশ্ন হচ্ছে এবং একটু নিজেরা প্র্যাকটিস করবেন আর কি, যেহেতু কিছু প্রশ্ন এখান থেকে বারবারই পরীক্ষায় আসতেছে। ওকে, এবার আপনি একজন সুনাগরিক হিসেবে অবশ্যই আপনার কিছু দায়িত্ব আছে, কিছু কর্তব্য আছে। তো সুশাসন প্রতিষ্ঠায় শুধুমাত্র যে গভর্নমেন্টের দায়িত্ব এটা কিন্তু না, আর কার কার দায়িত্ব আছে? আপনারও দায়িত্ব আছে। এখন আপনার দায়িত্বগুলো কি আছে? আমি আমি আসলে সবগুলো বলবো না, আমি এক দুইটা করে বলি। তাহলে আপনার একটা দায়িত্ব হতে পারে যে দেশের আইন মেনে চলা, এটা কিন্তু আপনার একটা দায়িত্ব হতে পারে। তাহলে আইন মেনে চলা আমি বলতে পারি। ওকে, আইন মেনে চলা। তারপর আমি বলতে পারি যে আপনি দেশের সংবিধান মেনে চলবেন, সো সেটা আসলে আইনের মধ্যে চলে যায়, এটা নামূল্য হয়। তারপর আমি যদি বলি আপনি যখন একজনকে নির্বাচিত করবেন, তাহলে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করবেন। আপনি আসলে টাকার প্রলোভনে বা অন্য কোনো কারণে কাউকে নির্বাচিত করবেন না, আপনি যোগ্য ব্যক্তিকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন। তাহলে ভোটাধিকারটা ঠিক মতো প্রয়োগ করতে হবে, যোগ্য ব্যক্তি নির্বাচিত করা বা ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করা। আচ্ছা, তারপর যদি বলি রাষ্ট্রের সেবা করা, তো আপনার সবসময় ইচ্ছা থাকা যে রাষ্ট্রের সেবা করা। তারপর আপনার যে সন্তান থাকবে তাদের আসলে শিক্ষাদান করা, সুনাগরিক গড়ে তোলা, সুশাসনের আগ্রহ প্রকাশ করা। তারপর যদি বলি আইন শৃঙ্খলা মেনে চলা, এই সবগুলো আসলে সুশাসন প্রতিষ্ঠায় আপনার কর্তব্য। তো একজন মানুষ, স্বাভাবিক মানুষের দেশের প্রতি যে কর্তব্যগুলো থাকে সেটা আসলে সুশাসন প্রতিষ্ঠায় ওই মানুষের কর্তব্য হিসেবে বলা যায়। ঠিক আছে? তো আমরা বেশ কিছুক্ষণ পড়িয়েছি সুশাসন সম্পর্কে। আমরা আপনাদের জন্য একটা ছোট্ট পোল কোশ্চেন থ্রো করতে যাচ্ছি। এটা হলো 6 নাম্বার পোল কোশ্চেন। আমি একটু খুব ফাস্ট আপনাদের কাছে আনসার চাচ্ছি। 15 সেকেন্ড সময়। নিচের কোনটি সুশাসন প্রতিষ্ঠার অন্যতম পূর্ব শর্ত? নিচের কোনটি সুশাসন প্রতিষ্ঠায় অন্যতম পূর্ব শর্ত? তো এই প্রশ্নটা ইতিমধ্যেই আমি দেখতেছি ভুলই বেশি করতেছেন।
আচ্ছা আমি শেয়ার করে দিয়েছি। 48% মানে সর্বোচ্চ বলতেছে জবাবদিহিতা। আচ্ছা আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। এখানে সবগুলোই কিন্তু আসলে পূর্ব শর্ত। আগে প্রথম কথা আপনাকে জানতে হবে সবগুলোই কি পূর্ব শর্ত। তার মধ্যে সবচেয়ে শক্তিশালী কোনটা? সবচেয়ে শক্তিশালী হলো আইন প্রণয়ন। আপনি যদি শক্ত একটা আইন বা একটা শক্তিশালী সংবিধান গঠন করতে পারেন, তাহলে ওই সংবিধানের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে, ওই সংবিধানের জন্য আপনাকে স্বচ্ছ থাকতে হবে, ওই সংবিধানই আপনার একটা প্রশাসনিক কাঠামো তৈরি করে দিবে। সো আইন প্রণয়নের গুরুত্বটা এখানে আসলে একটু বেশি। কনফিউজিং কোশ্চেন, এগুলো দাগানোর আগে কিন্তু বারবার শিওর হবেন যে আপনি আসলে এটা জানেন কিনা। ওকে, তার একটা প্রশ্ন, এটাও একটা পোল কোশ্চেন আপনাদের জন্য। সুশাসন হলো মূল্যবোধের একটি কি? এটা খুবই কনফিউজিং প্রশ্ন। এটা যখন আমরা করছিলাম তখন আমাদেরই কনফিউশন লাগতেছিল যে আসলে এটার উত্তর আমরা ব্যাখ্যা কিভাবে করব। সুশাসন হলো মূল্যবোধের একটি অংশ, নাকি প্রকার, নাকি বিশ্বাস, নাকি মাধ্যম? আহ, আচ্ছা আমরা পোল এন্ড করে দেই। প্রায় 50% মতো ভোট দিয়ে দিয়েছেন, আমরা একটু শেয়ার করি। অধিকাংশই বলতেছে সুশাসন হলো মূল্যবোধের একটি অংশ। আসলে সুশাসন মূল্যবোধের অংশ না, মূল্যবোধ থেকে আসলে সুশাসন আসে। আমি যদি বলি মূল্যবোধ হলো মূল হেডিং, তার একটা প্রকার হলো সুশাসন। না, আপনার যদি সঠিক মূল্যবোধ থাকে আপনি সুশাসন প্রতিষ্ঠা করতে পারবেন। সো এটা আসলে প্রকার, অংশ না প্রকার। আপনি করতে পারেন, বলতে পারেন যে কোথায় পাইছেন এই প্রশ্ন, এটা আসলে বইয়ে পাইছি, বই থেকে দেখে দেখে দিয়ে দিছি। আপনি বিগত বছরের প্রশ্নগুলো পড়লে এরকম কিছু প্রশ্ন পারবেন। সো এগুলো আনসার করার আগে আসলে 100% শিওর হতে হবে যে আপনি আসলে এটা জানেন কিনা। কনফিউশন থাকলে কিন্তু কোনোভাবেই আনসার করা যাবে না, ঠিক আছে? আসলে আমরা বিগত বছরের প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম, বিগত বছরের কিছু প্রশ্ন খুব দ্রুত আমরা সলভ করে ফেলি। যেমন 40 একটা প্রশ্ন এসেছিল, বিপরীত বৈষম্য এর নীতিটি প্রয়োগ করা হয় কোথায়? বিপরীত বৈষম্য এটা কোথায় প্রয়োগ করা হয়? এখানে সবচেয়ে কনফিউশন ছিল যে নারীদের প্রতি বা প্রতিবন্ধীদের প্রতি। আসলে বিপরীত বৈষম্য এই ব্যাপারটা হলো, আমি একটু বলে রাখি, বিপরীত বৈষম্য এই ঘটনা হলো সংখ্যা লঘু এবং সংখ্যা সংখ্যা লঘু এবং সংখ্যা ঘন, সংখ্যা ঘন এই রিলেটেড। এটা বই পড়লে আপনারা জানতে পারবেন। তাই এটার উত্তর হবে সংখ্যালঘু। এটা একটা টপিক হিসেবে দেয়া আছে, বিপরীত বৈষম্য। আচ্ছা পরবর্তী টপিক, জাতিসংঘের অভিমিত অনুসারে সুশাসনের লক্ষ্য এবং উদ্দেশ্য। দেখুন সুশাসনের লক্ষ্য এবং উদ্দেশ্য কিন্তু অনেকেই দিয়েছে, আপনাকে প্রশ্ন করা হয়েছে শুধুমাত্র জাতিসংঘেরটা। তাহলে আমরা জাতিসংঘের একটা বক্স আপনাদের দিয়েছিলাম, সেই বক্সটা যদি আপনি পড়তে পারেন তাহলে আপনি জানতে পারবেন যে মৌলিক স্বাধীনতা মানে প্রত্যেকটা ব্যক্তির আসলে স্বাধীনতা উন্নয়ন করতে হবে, এটা হলো জাতিসংঘের অনুসারে সুশাসনের লক্ষ্য। আচ্ছা 3 নম্বর প্রশ্ন, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য। তো নাগরিকের এখানে যতগুলো কর্তব্য আছে সবগুলোই আসলে দরকার, কিন্তু আপনাকে বের করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা, যেটা ওই রাষ্ট্র পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ। আবারও বলি, নাগরিকের কোন দায়িত্বটা রাষ্ট্র পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ বেশি? তো দেখুন, নাগরিকের জন্য সরকার পরিচালনা তো নাগরিক ডিরেক্টলি করবে না, ব্যবসা বাণিজ্য সে নিজের জন্য করতেছে, অধিকারও তার নিজের। কিন্তু এই যে নিয়মিত কর প্রদান করা, আপনি যদি কর প্রদান করেন না করেন তাহলে কিন্তু সরকারের কোনো টাকা থাকবে না বা সরকারের ইনকাম থাকবে না। সরকারের ইনকাম না থাকলে সরকার ঠিক মতো চলতে পারবে না। তাই ডিরেক্টলি কানেক্টেড হলো কর, নিয়মিত কর প্রদান করা। তাই এটাই হবে সঠিক উত্তর। আরো কিছু প্রশ্ন খুব দ্রুত আমরা সলভ করব। অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে কি হবে? মানে অর্থনৈতিক ক্ষেত্রে যদি আপনি সুশাসন প্রতিষ্ঠিত করেন তাহলে কি হবে? দুর্নীতি দূর হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, নাকি বিনিয়োগ বৃদ্ধি পাবে? বুঝতেই পারতেছেন, অর্থনীতিতে যদি সুশাসন থাকে সবাই সঠিক বিনিয়োগ করতে পারবে এবং বিনিয়োগ খুবই দ্রুত বৃদ্ধি পেতে থাকবে। এটা কিছুটা সহজ ছিল। আচ্ছা পরবর্তী প্রশ্ন, নিচের কোন রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করেছেন? তো আমরা এতক্ষণ ধরে বলছিলাম কত সালে দিয়েছেন এবং কয়টা বিষয় নিয়ে বলেছেন, এখন বলছেন একটা রিপোর্ট আছে, রিপোর্টের নামটা কি? তো আমি এটা বলে দেই, রিপোর্টের নামটা আসলে না জানলে খুব টাফ। এটা হলো শাসন প্রক্রিয়া এবং উন্নয়ন, এটা হলো সঠিক উত্তর। 4 নাম্বারটা শাসন প্রক্রিয়া এবং উন্নয়ন। যারা আমাদের সাথে আসছেন তাদের কিন্তু কাজ হলো প্রশ্নগুলো শুনে শুনে শিখে ফেলা, কারণ এই প্রশ্নটা রিপিট হতে কিন্তু পারে। বিসিএস এ এই প্রশ্নগুলো রিপিট হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আমাদের সাথে আপনারাও প্র্যাকটিস করতে থাকুন। ওকে, 6 নম্বর প্রশ্নটা আমরা দেখি, কোন বছর ইউএনডিপি সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করে? এটা আসলে প্রথমবার, মানে প্রথমবার কখন দেয় এই ব্যাপারটা জিজ্ঞেস করছিল আর কি। এটা বুঝে নিতে হবে প্রথম কোন সালে সংজ্ঞা দিয়েছিলেন। এটা হলো 97, ইউএনডিপির জন্য 97। আরো বেশ কিছু সংস্থা আছে, তাদের কথাগুলো আমরা আগেই বলে দিয়েছি। ইউএনডিপিটা মনে রাখবেন 1997 সালে উনি বলেছিলেন। আচ্ছা
এইবার যে প্রশ্নটা দেয়া আছে এটা আসলে একটা উক্তি। তো এই উক্তিগুলো আপনারা কি করবেন, এটা হলো সেই যে পৌরনীতির একটা বইয়ের কথা নাম বললাম না, মোজাম্মেল স্যারের। তো পৌরনীতির বইয়ে এটা আমার যতটুকু মনে পড়তেছে তৃতীয় অধ্যায়ে বেশ কিছু উক্তি আছে। আমি দেখলাম এগুলোই প্রতিবারই বিগত বছরের পরীক্ষাগুলো আসতেছে। তা আপনি পৌরনীতি অধ্যায়ের তৃতীয় অধ্যায়টা খুব সুন্দর করে পড়ে নেবেন। আর যে প্রশ্নটা এসেছিল এটা আসলে খুব বিখ্যাত প্রশ্ন। তো এটা আসলে অনেকেরই জানার কথা যে সুশাসন হলো রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, আর শাসকের সাথে শাসিতের সম্পর্ক। এই কথাটা বলেছিলেন ম্যাকর্নি। এটা খুব বিখ্যাত একটা প্রশ্ন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, জনগণ, রাষ্ট্র ও প্রশাসক সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো, মানে কোন ব্যাপারটা, মানে নিচের চারটা অপশনের মধ্যে কোনটা জনগণকে কানেক্ট করে, রাষ্ট্রকে কানেক্ট করে, প্রশাসককে কানেক্ট করে? আমি একটা শর্টকাট বলি, এটা আপনাদের সারা জীবন মাথায় রাখবেন, একটা শর্টকাট মেথড বলি। যদি অপশনে সুশাসন থাকে, যদি অপশনে সুশাসন থাকে, তাহলে ওইটাই উত্তর। তাহলে ওইটাই উত্তর। এটা এটা 99.99% কাজ করবে, ওইটাই উত্তর। এটা ট্রাই করতে পারেন। যদি অপশনে কোথাও সুশাসন থাকে তাহলে ওই সুশাসনটাই সবসময় উত্তর হয়। এটা আপনি দেখতে পারেন বিগত বছরের প্রশ্নগুলো, এটাই সবসময় উত্তর হয়, কেন জানি। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি। ইউএনডিপি সুশাসনের জন্য কয়টি উপাদান? আমরা একটা চার্ট বানিয়ে দিয়েছিলাম, চার্টটা যদি আপনাদের মনে থাকে, ইউএনডিপির জন্য কিন্তু 9টা উপাদান ছিল। ঠিক আছে, প্র্যাকটিস করে নিলেন, ইউএনডিপির জন্য 9টা উপাদান। ওকে। আচ্ছা, কয়েকজন দেখি আমার আগে উত্তর দিয়ে দিচ্ছেন, ভেরি গুড। তার মানে আপনারা অলরেডি এই বিষয়টা নিয়ে পড়াশোনা করেছেন, এটা ভালো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, এটাও বিগত বছরের প্রশ্ন একটা, যে সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে? আচ্ছা, সংগঠনের স্বাধীনতার জন্য কোন নীতিটা দরকার? তো সংগঠনের স্বাধীনতা, আচ্ছা, এই ব্যাপারটা হলো, একটা সংগঠন তৈরি করতে হলে আপনাকে আসলে যত বেশি মানুষকে অংশগ্রহণ করাতে হবে তত ভালো হয়। তাহলে সংগঠনের স্বাধীনতা আসলে অংশগ্রহণের উপর ডিপেন্ড করে। আপনি একটা সংগঠন গঠন করে সেটাকে যদি বন্দি করে রাখেন, ক্লোজ গ্রুপ করে রাখেন, সেটা আসলে সুশাসন প্রতিষ্ঠিত হবে না। তাই এটার উত্তর হলো অংশগ্রহণ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কোনটি উপাদান নয়, সুশাসনের উপাদান নয়? তো অংশগ্রহণ আমরা জানি, স্বচ্ছতা জানি, জবাবদিহিতা জানি, নৈতিক শাসন আমরা পড়ি নাই, নৈতিক আইন পড়েছিলাম। ওকে। তো আইন যেহেতু এখানে নাই, তাহলে নৈতিক শাসনটাকে আমরা বলবো এটা আসলে উপাদান নয়, মানে এটা ভুল। এই জন্য এটা সঠিক উত্তর, মানে ভুল থেকে সঠিক চলে এসেছে আর কি। 12 নম্বর প্রশ্ন, সুশাসন হচ্ছে এক শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে, এটা একটা কিন্তু কি বলবো উক্তি, মানে উক্তিটা আপনাকে জানতে হবে, উক্তিটা না জানলে কিন্তু আপনি পারবেন না। তো এটা হলো সুসম্পর্ক তৈরি করে। কনফিউশন তৈরি হয় শান্তি নাকি আস্থা, আসলে সুসম্পর্ক। এই সুসম্পর্কের মধ্যেই আসলে দুইটাই থাকে। সুসম্পর্ক, সুসম্পর্কের মধ্যে আমি বলতে পারি যে আস্থা, যার সাথে আপনার সুসম্পর্ক আছে তার সাথে আস্থাও আছে, তার সাথে শান্তিও আছে। যেমন আপনার ভাইয়ের সাথে আপনার ভালো সম্পর্ক, তার কারণ আপনার ভাইয়ের প্রতি আপনার আস্থা আছে, এবং আপনার ভাইয়ের সাথে আপনি যখন থাকেন আপনার শান্তি থাকে। সো এই ব্যাপারটা, এটা জামাই বউয়ের ক্ষেত্রে হতে পারে। যাই হোক, আমি অন্য বিষয়ে না যাই। আরো কয়েকটা প্রশ্ন আছে। সুশাসনের পূর্ব সত্য, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা অলরেডি বলে দিয়েছি। আর উত্তর আমি আসলে আপনাকে বলি, যখনই আপনারা কি বলতেছিলাম যে যখনই সবগুলো উত্তর থাকবে এটাই আসলে আমাদের সঠিক উত্তর। সো ওই সিস্টেমে আমরা কিন্তু পেরে গেছি যে এটাই আসলে সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট প্রশ্ন, জনগণ, রাষ্ট্র, প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয়। আমি কি বলেছিলাম, অপশনে যদি সুশাসন থাকে সুশাসন হবে সঠিক উত্তর। অপশনে যদি সুশাসন থাকে সুশাসন হবে সঠিক উত্তর। দেখছেন, আবারও মিলে গেছে, কিন্তু এখানে সুশাসন হলো সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট প্রশ্ন, সুশাসনের পথে অন্তরায়। এই ধরনের প্রশ্ন কিন্তু প্রতি বছরই একটা করে দেখা যায়। তো প্রশ্নটা দেখেন, আইনের শাসন থাকলে তো সুশাসনের সমস্যা নাই, জবাবদিহিতা থাকলে সমস্যা নাই, ন্যায় পরায়ণতার সমস্যা নাই, কিন্তু স্বজন প্রীতি যদি থাকে তাহলে কিন্তু সুশাসন হবে না। তাহলে অন্তরায় মানে কোনটা, সমস্যা তৈরি করবে, অন্তরায় মানে সমস্যা তৈরি করা। তাই এটাই হলো আনসার। এটা একটু সহজ, এটা পারা যায়, একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে আসলে পারা যাবে। আমরা প্রায় বিগত বছরের শেষ কোশ্চেন, মানে এই স্লাইডের পর আর কোনো কোশ্চেন দেখাবো না। এখানে একটা প্রশ্ন আছে, সুশাসনের সর্বপ্রথম সংজ্ঞা কে দিয়েছিলেন? এটা আমরা বলেছিলাম, সুশাসনের সংজ্ঞা দিয়েছিল ইউএনডিপি, সর্বপ্রথম সুস্পষ্ট সংজ্ঞা দেয় সহস্রাব্দ উন্নয়ন, এমডিজি। জানার কথা এমডিজির, আমাদের পয়েন্ট ছিল কয়টা? এমডিজির বলেন তো, আমি একটু আপনাদের জিজ্ঞেস করি। একজন প্রশ্ন করেছেন ডাব্লিউবি মানে ওয়ার্ল্ড ব্যাংক। আমি একটু আপনাদের প্রশ্ন করি, আমি এটা একটু মুছে দেই।
এমডিজি লক্ষ্য কয়টা ছিল আমাকে একটু দ্রুত বলেন। এমডিজি লক্ষ্য কয়টা ছিল একটু দ্রুত বলেন। এমডিজি লক্ষ্য কয়টা? এসডিজি বলি নাই কিন্তু, এমডিজি হ্যাঁ লিখে ফেলেছেন। এমডিজির লক্ষ্য হলো 8টা, আমি বাংলায় লিখি। আর সাথে একটা শিখে রাখি এসডিজি। এসডিজি দিয়ে যদি আমার নামও হয়ে যায়, যাই হোক, এসডিজির লক্ষ্য কয়টা ছিল? 17টা। আচ্ছা, টার্গেট কয়টা ছিল এসডিজির? একটু সাথে সাথে বলে রাখি। টার্গেট, এসডিজির টার্গেট কয়টা ছিল একটু দ্রুত বলতে হবে। এসডিজির টার্গেট কয়টা? 167 না, আসলে 169 হবে। 169 ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, এগুলো বাংলাদেশ অ্যাফেয়ার্সও আসতে পারে, এই জন্য একটু বলে দিয়েছি। তো আমাদের প্রশ্ন ছিল এমডিজি অর্জনে সুশাসনের কোন দিকটির গুরুত্ব খুবই বেশি। তো এমডিজি ব্যাপারটা আসলে কিসের সাথে সম্পর্কিত? টাকা পয়সার সাথে। মানে এমডিজির জন্য তো আপনাকে মানুষকে টাকা দিতে হবে, মানুষকে অর্থনৈতিক অবস্থাটা ভালো করতে হবে, দ্যাটস ওয়াই এটা হবে অর্থনৈতিক দিক। ওকে, আচ্ছা, নেক্সট প্রশ্ন, সুশাসনের পূর্ব শর্ত। সুশাসন গঠন করার আগে আপনার কোনটা দরকার? নিরপেক্ষ বিচার, আইন, নিরপেক্ষতা, সবই আগে আপনাকে কথা বলতে দিতে হবে। আপনি যদি কথা বলতে না জানেন বা কথা বলতে না পারেন, আসলে সুশাসন প্রতিষ্ঠিত হবে না। দ্যাটস ভেরি কনফিউজিং, এটা আসলে কোনটা দিব। সো কনফিউজিং যেগুলো, সেগুলোর জন্য আসলে আমার আপনাদের জন্য সমবেদনা আছে। আই এম স্যাড অলসো টু ইউ, বাট এগুলো আনসার না করাই ভালো। আমি আসলে যেটা অনেকজনকে বলি আর কি, যে যখনই আপনি সুশাসন, নৈতিকতা এই ব্যাপারটা পড়বেন, আপনি মাথায় রাখবেন সুশাসন হলো আল্লাহর দান। আল্লাহ যদি আপনাকে অপশনে সুশাসন দেয় সেটা দাগাবেন, আল্লাহ যদি অপশনে আপনাকে সবগুলো দেয় সেটা দাগাবেন, বাকিগুলো আপনার নিজের দরজে দেখাতে হবে না। আপনি যদি 100% শিওর হন তখনই দাগাবেন, না হলে দাগাবেন না। ওকে, তো আমরা লাস্টের টপিকে চলে এসেছি, সেটা হলো নৈতিকতা। আমাদের 3টা টপিক ছিল, তার মধ্যে নৈতিকতা হলো শেষ টপিক। তো নৈতিকতা কোন জায়গা থেকে আসছে? সেটা হলো নৈতিকতা আইনের উৎস থেকে আসছে। তো আইনের উৎসগুলো আসলে কি কি? আইনের উৎসগুলো এখানে সবগুলো দেয়া হয়েছে। ন্যায়বোধ, প্রথা, ধর্ম, বিচার, আইন পরিষদ, জনমত, প্রশাসনিক ঘটনা, সংবিধান, এই সবগুলো থেকে আইন হতে পারে। ওকে, সো ধর্মরও কিছু আইন আমাদের সংবিধানে আছে, প্রথারও কিছু আইন আছে, বিচারালয়। এটা কেন বলা হয়েছে? কারণ মাঝে মাঝে সুপ্রিম কোর্ট, জজ কোর্ট বা হাইকোর্ট থেকে নতুন কিছু আইন পাশ করা হয় এবং সেটা পরবর্তীতে সংবিধানে পাশ করে দেওয়া হয়। আচ্ছা, আমি সাথে দুইটা এক্সট্রা প্রশ্ন করি। এক্সট্রা জনমতের কথাটা যদি বলি, একটু বলি জনমত কিভাবে হলো। এই যে কিছুদিন আগে একটা আন্দোলন হয়েছিল, ধর্ষণ বিরোধী আন্দোলন, খুব নিকৃষ্ট একটা ঘটনা। এই ঘটনার ফলে বাংলাদেশের মানুষ আন্দোলন করে কি চেয়েছিল? যে ধর্ষণ যে করবে তার আসলে ফাঁসি চাই। এবং দেখুন, এটা কিন্তু আলটিমেটলি সংবিধান, দুঃখিত, এটা আসলে আইনে জাতীয় সংসদে পাশ হয়েছে। সো জনমত থেকেও কিন্তু আইন তৈরি হয়। এই ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করবেন আর কি। আচ্ছা, আমি যে প্রশ্নটা করতে যাচ্ছিলাম, যে আমরা আইন পরিবর্তন করতে পারি, সংবিধানও পরিবর্তন করতে পারি, দুটার মধ্যে পার্থক্য আছে। যদি আইন পরিবর্তন করতে হয় তাহলে আমাদের কতটুকু ভোট দরকার, মানে জাতীয় সংসদের কথা বলছি আর কি। আর সংবিধান যদি পরিবর্তন করতে হয় তাহলে কতটুকু ভোট দরকার? কেউ কেউ আমাকে বলতে পারবেন আইন পরিবর্তন করার জন্য কয়টা ভোট দরকার? আইন পরিবর্তন করার জন্য কয়েকটা অপশন হচ্ছে 2/3, আসলে এটা ভুল। আইন পরিবর্তন করার জন্য হলো 50% প্লাস 1, এটা হলো সূত্র। আইন পরিবর্তন করার জন্য 50% প্লাস 1, মানে 50-এর অধিক, একটি বেশি দরকার। আর সংবিধানের জন্য হলো 2/3 প্লাস 1, 2/3 চেয়ে বেশি পেতে হবে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন। ওকে, আইন এবং সংবিধান যদি পরিবর্তন করতে হয়। আচ্ছা, আরেকটা প্রশ্ন যদি বলি, বাংলাদেশে যদি এমন কোনো আইন তৈরি করা হয় যেটা সংবিধানের সাথে সামঞ্জস্য নাই, তাহলে ওই আইনটাকে বাতিল করা যায়, এটা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বলা আছে? কেউ কি বলতে পারবেন? যে বাংলাদেশে এমন কোনো আইন তৈরি করা হলো যেটা সংবিধানের সাথে ম্যাচ করে না, তাহলে ওই আইনটাকে বাতিল বলে ঘোষণা করা হয়, এটা সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বলা আছে? 7, 8, 26, 1, 7। এটা গত ক্লাসে বলছিলাম, যাই হোক, এটা আপনাদের কাছে। আমি গত ক্লাসে ক্লাস নেওয়ার সময় একটু আসলে সমস্যায় পড়েছিলাম, আমার কলমটা নষ্ট হয়ে গিয়েছিল, যার ফলে লেখাটা খুব খারাপ হয়েছিল। তো একজন আমাকে বলছিল যে ভাই মনে হয় স্বাস্থ্য ক্যাডার, এর জন্য লেখা খারাপ। এটা আমি খুব মাইন্ড করছি। আজকে আপনাদের আমি ছবি এঁকে দেখাবো। কেউ একজন নিজের ছবি পাঠায় দেন, আজকে আমি ছবি এঁকে আপনাদের দেখাবো। আমার আসলে লেখা খারাপ না, আমার আসলে লেখা ভালোই। গতকাল একটু প্রবলেম হয়েছিল, আমার লেখা ভালো। তো প্রবলেমের জন্য আসলে সরি, ভালো হবে। ওই প্রবলেমের জন্য কলমটা নষ্ট হয়ে যায়, যার ফলে আমি আসলে ভালো মতো লিখতে পারিনি। তো গতকালের জন্য দুঃখিত। আর পোলটা একটু উত্তর দিয়ে দিন, খুব দ্রুত পোলটা দিয়ে দিতে হবে। নিচের কোনটিকে আইনের ভিত্তি বলা হয়? নিচের কোনটিকে আইনের ভিত্তি বলা হয়? ভেরি গুড, আপনারা আসলে আমার কথা একদম অক্ষরে অক্ষরে পালন করছেন। অপশনের সুশাসন দেখে সবাই সুশাসন দাগায় ফেলছেন। এটা কিন্তু বিগত বছরের প্রশ্ন না, আমি একটু মনে করাই দেই। এটা বিগত বছরের প্রশ্ন না, এটা পিএসসি করে না, এটা আমি করছি। ওকে, হ্যাঁ, এখন বন্ধ হয়ে গেছে, আর কেউ সুশাসনে ভোট দিচ্ছে না। ভেরি গুড, এটার উত্তর আসলে সুশাসন না, এটা আমি ইচ্ছে করে করছি।
কিন্তু পিএসসি যতগুলো কোশ্চেন করছে তার মধ্যে অপশনের সুশাসন থাকলে সেটা উত্তর হয়। আমি প্রশ্ন করছি একটু কনফিউশনের জন্য, এটা আসলে মূল্যবোধ থেকে আসবে। আমরা একটু আগে কিন্তু দেখাইছিলাম আইনের উৎসগুলো, সেখানে সুশাসন ছিল না, সেখানে মূল্যবোধ ছিল। যাই হোক, এটা ব্যাপার না। এরকম সমস্যায় পড়বেন, এটা আসলে মূল্যবোধ হবে। আচ্ছা, নেক্সট প্রশ্নে চলে যাই আমরা। আরেকটা প্রশ্ন, একটু দ্রুত আনসার দিতে হবে। মাথায় রাখবেন এই প্রশ্ন কিন্তু পিএসসি করে নাই, আমি করছি, তাই সঠিকভাবে উত্তর দিতে হবে। নেক্সট ফুল কোশ্চেন। আচ্ছা, ধন্যবাদ। এটার উত্তর দিয়েছিলেন, আমি আসলে খেয়াল করিনি আপনি উত্তর কি দিয়েছেন। আইন, উত্তর হবে আইন এবং নৈতিকতা। আইন এবং নৈতিকতা। তো আমরা আইনের একটা লাস্টের টপিকে চলে এসেছি, সেটা হলো সাম্য। এখান থেকে প্রশ্ন কম হয়, তাও আমি একটু ছোট্ট করে বলে রাখি, এটা একটা ধারণা। এবং এই সাম্য ঘটনাটা কোথায় কোথায় কাজ করতে পারে? স্বাভাবিক সাম্য, এটা মানুষের জীবনে ঘটে। সামাজিক সাম্য, প্রত্যেকটা মানুষকে একই অধিকার দেওয়া হয়। রাজনৈতিক সাম্য, যে কোনো ব্যক্তি রাজনীতি করতে পারে, এটা সংবিধান থেকে প্রতিষ্ঠিত করা হয়েছে। অর্থনৈতিক সাম্য, এটা একটু কনফিউজিং। অর্থনৈতিক সাম্যর অর্থটা আসলে কি, কেন? এখন আমার কাছে মনে করেন 100 টাকা আছে, আপনার কাছে 0 টাকা আছে, তো আপনি কিন্তু আইসা আমাকে বলতে পারেন যে আপনার 50 টাকা আমাকে দিয়ে দেন, কারণ অর্থনৈতিক সাম্যর ব্যাপারটা আছে। এটা এরকম হয় না, এটা ডিপেন্ড করে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। ওকে, তো আপনি যখন ব্যবসা প্রতিষ্ঠান করবেন, যখন সম অংশীদার থাকবে, তখন এই অর্থনৈতিক সাম্যটা থাকে। আবারও বলি, সম অংশীদারত্বের ক্ষেত্রেই অর্থনৈতিক সাম্যটা থাকবে। তাই অর্থনৈতিক সাম্যটার সাথে আমি একটু লিখি সম অংশীদারত্ব। সম অংশীদার যদি হয়, তখনই এইটা সম্ভব হয়। আচ্ছা, আইনগত সাম্য, এটা সবার জন্য সমান, কিন্তু কিছু ব্যতিক্রম আছে। এটা সংবিধান পড়লে আপনারা বুঝতে পারবেন ব্যতিক্রমটা কি। কিছু 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 গোষ্ঠীর জন্য, কিছু কিছু গোষ্ঠীর জন্য বা ধর্মীয় মানুষের জন্য কিছু ডিফারেন্ট আইন আছে। অথবা আমি যদি উপজাতীয় বলি, ওদের জন্য কিছু ডিফারেন্ট আইন আছে। এখন বাঙালিদের জন্য যে আইনটা প্রযোজ্য, সেটা কিন্তু আপনি চাকমাদের জন্য প্রযোজ্য করতে পারবেন না, যেটা আসলে জাতিভেদে বলতেছে আর কি। তো এরকম আইনগত সাম্য সবার জন্য সত্য, কিন্তু তার সাথে কি মাথায় রাখবেন, যদি বিশেষ কোনো আইন থাকে যেটা ধর্মের উপর ডিপেন্ড করে, যেটা গোষ্ঠীর উপর ডিপেন্ড করে বা উপজাতির উপর ডিপেন্ড করে, সেটা কিন্তু সবার জন্য সাম্য হবে না। এই ব্যাপারটা একটু কনফিউশনের মাথায় রাখবেন অর্থনৈতিক সাম্য এবং আইনগত সাম্যের জন্য। ওকে, সুবর্ণ মধ্যক, এই স্লাইডটা পড়ানোর একটাই কারণ, 38-এ একটা প্রশ্ন এসেছিল সুবর্ণ মধ্যক আসলে কি। সুবর্ণ মধ্যক, আমি বলি সুবর্ণ মধ্যক ব্যাপারটা হলো আসলে সুবিধাভোগী। সুবিধাভোগী অর্থাৎ যে আসলে দুইটারই মাঝখানে থাকে, এটা আসলে সবসময় প্যারালাল থাকে। এটা আসলে দার্শনিক চিন্তা, গোল্ডেন মিন থেকে আসছে, এরিস্টটল এটা প্রথম শুরু করেছিল। আচ্ছা, তো যা পরম তাই ভাইস, মানে হলো দুর্নীতি, এটাও ম্যাক্সিমাম, খারাপ সেটারও ম্যাক্সিমাম, এই দুইটার মাঝখানে, ভালো এবং খারাপের মাঝখানে থাকাটাই হলো সুবর্ণ মধ্য। ওকে, সো মধ্যপন্থা অবলম্বন, এরিস্টটল এবং দর্শনের সাথে জড়িত এই তিনটা জিনিস একটু মাথায় রাখবেন। যে সুবর্ণ মধ্যক, এটা আসলে মধ্যপন্থা অবলম্বন করা। কে তৈরি করেছিলেন বা কে প্রথম এটা ধারণা করেছিলেন? মিস্টার এরিস্টটল, বিখ্যাত মানুষ, আপনারা জানেন। এবং কিসের সাথে সম্পর্কিত? যেহেতু আপনি দুইটা ঘটনা থেকে একটা চুজ করতেছেন, সেটা আপনার মানসিক চিন্তা ভাবনার উপর আসতেছে। So, মানসিক ঘটনা যাই থাকে সেটা আমরা দর্শনের মাধ্যমে দর্শনের মাধ্যমে আসলে ব্যাখ্যা করার চেষ্টা করি। একটা প্রশ্ন এসেছিল 38 বিসিএস এ, এটার উত্তর আসলে সুবর্ণ মধ্যক। এই জন্যই পড়ানো যে গোল্ডেন মিন আসলে ব্যাপারটা কি। এটা হলো দুটি চরম পন্থার মধ্যে যে কোনো একটি পন্থা নির্ধারণ করা, এটা আসলে সুবর্ণ মধ্যক। এই কারণেই এই স্লাইডটা আসলে রাখা হয়েছিল। আচ্ছা, তো আমরা ক্লাসের একদম শেষের দিকে চলে এসেছি, একদম শেষের দিকে চলে এসেছি। আচ্ছা, একজন লিখেছে স্লাইড চেঞ্জ হচ্ছে না, আমি একটু চেক করি, দাঁড়ান। আচ্ছা, পোলগুলো শেয়ার করার পরে অবশ্যই স্টপ শেয়ারটা দিবেন। স্টপ শেয়ার না দিলে স্টুডেন্ট গুলো দেখতে পারবে না। আর আপনারা চাইলে স্কিপ করে দিবেন, যারা পোলটা চলে যায় না তারা স্কিপ করবেন, তাহলে চলে যাবে। আমি স্টপ শেয়ার করে দিয়েছি, এখন আসলে দেখতে পারবেন। আচ্ছা, আমাদের একদম শেষের দিকে চলেছি। রাষ্ট্র আসলে কিসের উপর ভিত্তি করে গঠন করা হয়? অর্থনীতির উপর ডিপেন্ড করতে পারে, ক্ষমতার উৎস, বন্টন, উত্তরাধিকার, উদ্দেশ্য,
একই সাথে অর্থনীতি হলো পুঁজিবাদী সমাজতান্ত্রিক, জানেন ক্যাপিটালিজম এবং সোশ্যালিজম দুইটা ব্যাপার আছে। ক্ষমতা হলো গণতন্ত্র একনায়কতন্ত্র। আহ উদাহরণ দেওয়া যায় আমাদের দেশ এবং উত্তর কোরিয়া যদি বলতে পারি, এক কেন্দ্রিক যুক্তরাষ্ট্র। এক কেন্দ্রিক হলো আমাদের বাংলাদেশ, যুক্তরাষ্ট্র আপনি ভারত বলতে পারেন, ইউএসএ বলতে পারেন, যেখানে একাধিক প্রদেশ থাকে। উত্তরাধিকার সূত্রে এটা হলো যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, সৌদি আরবের কথা বলতে পারেন, নিরঙ্কুশ রাজতন্ত্র। আচ্ছা, জনকল্যাণমূলক রাষ্ট্র, কেউ কি আমাকে বলতে পারবেন পৃথিবীতে একটা রাষ্ট্র আছে কিনা যেটা জনকল্যাণমূলক? কেউ কি আমাকে একটা এক্সাম্পল দিতে পারবেন জনকল্যাণমূলক রাষ্ট্রের? একটু চ্যাটে লিখেন তো জনকল্যাণমূলক রাষ্ট্রের উদাহরণ। আমি উদাহরণ পাচ্ছি সুইডেন, ভুটান, নরওয়ে, স্ক্যান্ডিনেভিয়া, নিউজিল্যান্ড। আচ্ছা, আমি একটু একটু সুবিধা করে দিই। কিছু কিছু দেশ আছে যারা আসলে সুখ, মানে সুখের দিকে খুব এগিয়ে। মানে হলো ওদের আসলে জিডিপি বা জিএনপি, জিডিপি প্রবৃদ্ধি, পার ক্যাপিটা ইনকাম হিসাব না করে তারা আসলে হিসাব করে কি তারা কতটুকু সুখী, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, মানে তারা কতটুকু সুখী এই ব্যাপারটা চিন্তা করে। তো ওরকম একটা রাষ্ট্রের কথা যদি আমি সবার আগে নিয়ে আসি, সেটা হলো যে ভুটান বলতে পারেন, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর কথা বলতে পারেন, নিউজিল্যান্ডের কথা বলতে পারেন। এই যে যে কথাগুলো আপনারা লিখেছেন এটা আসলে সঠিক। এই দেশগুলো যারা সুখকে ভালো থাকার একটা সিস্টেমের মধ্যে নিয়ে এসেছে, তারা আসলে জনকল্যাণমূলক রাষ্ট্র। আমরা আশা করছি আমাদের দেশটাও আসলে খুব দ্রুত একটা জনকল্যাণমূলক রাষ্ট্রেতেই পরিণত হবে, আমরা এবং আপনারা যদি সবাই আসলে সঠিকভাবে কাজ করি। ওকে, আচ্ছা, অধিকার নিয়ে কিছু কাজ করি। সামাজিক অধিকার, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার। আমি দুটো করে এক্সাম্পল দিয়ে দিব। সামাজিক অধিকার, আপনি একটা সমাজে বাস করতেছেন, সমাজে জীবিত আছেন, জীবন ধারণ করতেছেন, এটা আপনার সামাজিক অধিকার। ওকে, আচ্ছা, এখন ওই সমাজে আপনার ব্যক্তি স্বাধীনতা থাকে, মানে সমাজের মধ্যে কিন্তু আপনি একজন ব্যক্তি, তাহলে ব্যক্তি স্বাধীনতা এটা অবশ্যই কি হবে? ব্যক্তি স্বাধীনতা এটা অবশ্যই সামাজিক অধিকারের মধ্যে পড়বে। আচ্ছা, এবার যদি আমি একটা অর্থনৈতিক অধিকারের বলি, তাহলে কি হবে? আপনি কাজ করতে পারবেন, কাজ করার যে অধিকার, কর্মের অধিকার, সেটা কিন্তু আপনার অর্থনৈতিক অধিকার। আচ্ছা, এবার হলো আপনি কাজ করতেছেন, আপনার যে পাওনাটা, আপনাকে যে টাকাটা দেয়া হচ্ছে সেটা সঠিক না, তাহলে ন্যায্য মজুরি এটা পাওয়ার আপনার অধিকার আছে। তাহলে ন্যায্য মজুরি লাভের অধিকার আছে। এবং এই ন্যায্য মজুরি লাভের অধিকারের উপরে কিন্তু একটা সংগঠন করা হয়। আপনারা কি আমাকে বলতে পারবেন যে ন্যায্য মজুরি লাভের যে অধিকার, তার উপরে একটা সংগঠন করা হয়, এই সংগঠনের নামটা কি? কেউ কি বলতে পারবেন সংগঠনের নামটা কি? ট্রেড ইউনিয়ন। ভেরি গুড, ভেরি গুড, এটা আসলে ট্রেড ইউনিয়ন বলা হয়। এটা বিভিন্ন কোম্পানিতে থাকে, ট্রেড ইউনিয়ন। খুব ফাস্ট একজন উত্তর করেছেন। আহ, প্রথম জনের নাম আমি দেখতে পাচ্ছি না। ধন্যবাদ আপনাকে, টি এ সামথিং। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এবার রাজনৈতিক কয়েকটা অধিকারের কথা আপনাদেরকে একটু বলি, আপনারা আমাদের সাথে বলেন। রাজনৈতিক অধিকার মানে হলো আপনি আপনার ভোট দিতে পারবেন, নির্বাচনের যে অধিকারটা। সো নির্বাচন বা ভোট রিলেটেড যেগুলো থাকে সেগুলোকে আমরা কি বলবো? রাজনৈতিক অধিকার বলবো। নির্বাচন বা ভোট, তাহলে নির্বাচন বা ভোট এই রিলেটেড যেটা, সেটা হলো রাজনৈতিক অধিকার। আচ্ছা, আরেকটা যদি বলি, সেটা হলো আপনি ব্যক্তি স্বাধীনতা হিসেবে বাক স্বাধীনতা প্রকাশ করতে পারেন। তো বাক স্বাধীনতা যেটা, কথা বলার অধিকার, এটা কিন্তু আপনার রাজনৈতিক অধিকার। এটা বলে রাখি, বাক স্বাধীনতা এটা কিন্তু অবশ্যই রাজনৈতিক অধিকারের মধ্যে পড়বে। দুইটার মধ্যে কনফিউশন থাকে, ব্যক্তি স্বাধীনতা এবং বাক স্বাধীনতা, দুইটা একটু মাথায় রাখবেন। ব্যক্তি স্বাধীনতা সামাজিক অধিকার, আর বাক স্বাধীনতা যেটা, সেটা হলো রাজনৈতিক অধিকার। এই দুটো থেকে একটা প্রশ্ন এসেছিল, আমি দেখেছিলাম বিগত বছরে। তো এটা আশা করি মাথায় রাখবেন, কনফিউশনটা যেন দূর হয়ে যায়। আচ্ছা, বাংলাদেশের সংবিধান অনুসারে আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম একটু করে। সো অধিকার আছে 18টি মৌলিক অধিকার, আর মৌলিক চাহিদার কথা বলা আছে 5টি। আমার প্রথম কাজ আপনাদেরকে বোঝানো মৌলিক অধিকার ব্যাপারটা কি আর মৌলিক চাহিদা ব্যাপারটা কি। এই ব্যাপারটা যদি কেউ ট্রাই করতে চান, চ্যাটে আমাকে বলতে পারেন। কিন্তু আমাকে একটু বলেন, মৌলিক অধিকার এবং মৌলিক চাহিদার মধ্যে বেসিক যে পার্থক্যটা, এটা যদি কারো জানা থাকে তাহলে আমাকে একটু চ্যাট বক্সে বলতে পারেন। এটা একটা সুন্দর ব্যাখ্যা আছে, মৌলিক অধিকার এবং চাহিদা হলো যেটা ছাড়া বাঁচা যায় না, অধিকার ছাড়া বাঁচা যায় না, এরকম না। আমি সংবিধানের কথা বলতেছি তো। মৌলিক অধিকার হলো এটা যদি ক্ষুণ্ণ হয়, আমি আবারও বলি, মৌলিক অধিকার যদি ক্ষুণ্ণ হয়, আপনি কেস করতে পারবেন। আপনি কি করতে পারবেন? কেস করতে পারবেন। কেস করতে পারবেন কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে কেস করতে পারবেন। এটা একদম সহজভাবে চিন্তা করুন। যদি কোনো কারণে আপনার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়, আপনি ওই ব্যক্তির বিরুদ্ধে বা যে আপনার এই ক্ষুণ্ণ করছে তার বিরুদ্ধে কেস করতে পারবেন, কারণ মৌলিক অধিকারটা সংবিধানে প্রতিষ্ঠিত। সংবিধান আপনাকে বলে দিছে আপনার এই অধিকারগুলো আছে। আর মৌলিক চাহিদার কথা যদি বলি, মৌলিক চাহিদা সরকার আপনাকে দিবে, এটা সে দিতে বাধ্য না। আহ, সরকার, এটা সরকার আপনাকে দিবে, আপনাকে দিবে।
কিন্তু সে দিতে বাধ্য না, মানে সে যদি না দেয় আপনি কেস করতে পারবেন না। তাহলে দুইটা পার্থক্য এক জায়গায়। এটা হলো কেস করা যাবে না, কেস করা যাবে না, এই দুইটা হলো পার্থক্য। অধিকারের জন্য কেস করতে পারবেন, আর কি যেন বলে, চাহিদার জন্য কেস করা যাবে না। আচ্ছা, এবার একটু যদি বলি মৌলিক চাহিদা, এখানে 5টা দেয়া আছে, আপনি 5টা চাহিদার নাম আগে থেকেই জানেন, কেউ কি আমাকে একটু বলবেন এই 5টা চাহিদা আসলে কোনগুলো, মৌলিক চাহিদা আসলে কোনগুলো? আপনারা বলবেন না আমি লিখে ফেলবো? আচ্ছা, আমি একটা লিখি তাহলে আপনারা মনে হয় বুঝতে পারবেন। প্রথমটা যদি খাদ্য হয়, হ্যাঁ গুড, অলরেডি লিখে ফেলছেন। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, এবং আরেকটা হলো চিকিৎসা। আচ্ছা, আপনাদের একটা ছোট্ট কাজ থাকবে, সেটা হলো এখানে একটা সিকোয়েন্স আছে, আপনি যে বইই পড়েন না কেন প্রথমে দেখবেন খাদ্য, তারপরে বস্ত্র, দেন বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। এই সিকোয়েন্সটা কে তৈরি করছিল এটা আপনারা একটু বের করে রাখবেন, যে এই যে 5টা মৌলিক চাহিদার যে সিকোয়েন্স সেটা আসলে কে তৈরি করছিল। ওকে, এটা আপনাদের জন্য একটা এইচডব্লিউ, সিকোয়েন্সটা কে তৈরি করছিল। আচ্ছা, মৌলিক অধিকারের যে কথাটা আছে এটা আসলে আপনার সংবিধান থেকে পড়ে নেবেন। আমি সোর্স হিসেবে বলতে পারি, এটা আসলে সোর্স হলো, বেস্ট সোর্স হলো সংবিধান, বাংলাদেশের সংবিধান। গতকালকে বলেছিলাম বাংলাদেশের সংবিধান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানটা একটা বই কিনে রাখবেন। আর যদি সমস্যা হয়, রেফারেন্স হিসেবে আমি একটা বইয়ের নাম বলে দিচ্ছি, রেফারেন্স বুক, সেটা হলো আরিফ খান, উনি মনে হয় একজন আইনজীবী। উনি আমাদের যে বাংলাদেশের সংবিধানটা আছে তার একটা চলিত ভার্সন লিখেছেন। তো চলিত ভার্সনটা পড়ে ভালো লেগেছিল, আপনারা বইটা পড়তে পারেন। সাধু ভাষায় আমরা অনেকদিন ধরে অভ্যস্ত না বলে আসলে মাঝে মাঝে সমস্যা হয়, চলিত ভাষাটা পড়ে আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন। কিন্তু আবারও বলি, সংবিধান থেকে যদি কোনো কোনো কোট করেন, আবারও বলি সংবিধান থেকে যদি কোট করেন, কোট মানে তো বুঝেন ইনভার্টেড কমা, যদি আপনি ইনভার্টার কমার মধ্যে কোনো কিছু লিখেন আপনাকে অবশ্যই কি করতে হবে, এখানে সাধু ভাষায় লিখতে হবে, কারণ আপনি সংবিধানকে কোট করতেছেন। সাধু ভাষা মাস্ট। আর হলো কিছু বানান নিয়ে কাজ করতে হবে, যেমন নির্বাহী বানানটা দীর্ঘিকার দিবেন না রস্বীকার দিবেন, সংবিধানে যেরকম দেয়া আছে আপনাকে ওইভাবেই দিতে হবে। আরেকটা এক্সাম্পল যদি বলি, আপনি সরকারি বানান, সরকারি, এটা কিন্তু বর্তমানে রস্বীকার দিয়ে লিখে, কিন্তু আপনি যদি ওই কোট করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই দীর্ঘিকার দিয়ে লিখতে হবে। কেন? কারণ সংবিধানের মধ্যে এখনো এটা দীর্ঘিকার দিয়ে লেখা আছে। ওকে, এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন, তাহলে আপনার জন্য ভালো হবে, বা স্যারেরাও বুঝতে পারবে যে আপনি আসলে এই ব্যাপারগুলো জানেন। আচ্ছা, আরেকটা পোল কোশ্চেন, এটা সবাই পারবে আশা করছি। খুব দ্রুত পোল কোশ্চেনটা লঞ্চ করার জন্য আমি একটু অনুরোধ করছি, খুবই দ্রুত পোল কোশ্চেনটা উত্তর দিয়ে দেন। আইনের দৃষ্টিতে সবাই সমান, এটা অসংখ্যবার আসছে বিসিএস পরীক্ষায়, এটা আশা করছি কেউ ভুল করবেন না। আহ, এবং রাইট 80% উপরে আসলে সঠিক উত্তর দিচ্ছেন। আমি একটু এন্ড করে দেই, সঠিক উত্তর হলো 27, বিগত বছরে অসংখ্যবার এটা এসেছিল, এবং সঠিক উত্তর হলো 27। আচ্ছা, একটা ছোট্ট কথা, এটা পোল কোশ্চেন না, পোল কোশ্চেনের বাইরে বলি। মনে করেন কেউ একজন আপনাকে বললো যে আপনি হলেন কৃষিবিদ, আপনি হলেন ডাক্তার, আপনি হলেন ইঞ্জিনিয়ার, আপনি পড়ছেন ফিজিক্স নিয়ে, আপনি পড়ছেন বাংলা নিয়ে, আপনি বিসিএস ক্যাডার কেন দিচ্ছেন? এর উত্তরটা আপনি আইনগতভাবে যদি দিতে চান, আবারও বলি আইনগতভাবে যদি দিতে চান, আপনি সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদের রেফার হিসেবে বলবেন? এটা একটু আমাকে চ্যাট বক্সে বলেন। আপনি যে পেশাটা পরিবর্তন করতেছেন, এটা যদি আপনি সাংবিধানিক ব্যাখ্যা দিতে চান তাহলে আপনি কত নম্বর অনুচ্ছেদের কথা বলবেন? ভেরি গুড, 40। 40তে কি লেখা আছে? আপনার পেশা নির্বাচন করার স্বাধীনতা দেয়া আছে, আপনার অধিকার আছে, আপনি যেই ইচ্ছা যেটা পছন্দ ওই পছন্দের পেশায় যেতে পারবেন। সো এটা হলো 40, এটা মাথায় রাখবেন। ওকে, আচ্ছা, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। স্বাধীনতা, মানুষের কি ধরনের স্বাধীনতা থাকে? ব্যক্তিগত স্বাধীনতা থাকে, কয়েকটা আমি একটু নোট করে দিই, যে আপনার ব্যক্তিগত স্বাধীনতা থাকবে। আচ্ছা, তারপর আর কি স্বাধীনতা থাকতে পারে? আপনার রাজনৈতিক স্বাধীনতা থাকতে পারে, আপনি রাজনৈতিক দলের বিশ্বাস করতে পারেন রাজনৈতিক স্বাধীনতার মাধ্যমে। আপনি অর্থনৈতিক স্বাধীনতা থাকতে পারবে, কারণ আপনি ব্যবসা করতে পারেন বা চাকরি করতে পারেন, এবং সেটা আপনার অর্থনৈতিক স্বাধীনতার মধ্যে পড়ে। সামাজিক স্বাধীনতা থাকতে পারেন, আপনি একা থাকবেন, মা বাবার সাথে থাকবেন নাকি কার সাথে থাকবেন, সেটা আপনার একটা সামাজিক স্বাধীনতার মধ্যে পড়ে। আর সর্বোপরি আপনি যখন অন্য কোনো দেশে যাবেন তখন এটা আসলে বুঝতে পারবেন যে আপনার একটা জাতীয় স্বাধীনতা থাকে। আপনি আমাদের নিজেদের দেশে বাংলাদেশে, বা আমাদের জন্য বাংলাদেশে যেভাবে বসবাস করতে পারবেন অন্যান্য দেশে ওইভাবে পারবেন না। আপনি অন্য কোনো দেশে গেলে সারা জীবন সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে থাকবেন। বাংলাদেশে কিন্তু আপনি ফার্স্ট ক্লাস সিটিজেন হতে পারবেন। আর সেকেন্ড ক্লাস সিটিজেনের সমস্যাটা বলি, অন্য কোনো দেশ যদি কখনো সংকটে পড়ে তারা প্রথম যে কাজটা করবে, তাদের অন্য দেশ বা সেকেন্ড ক্লাস সিটিজেন যারা আছে তাদেরকে বের করে দেয়। এই হলো নিজের দেশ আর অন্য দেশের মধ্যে পার্থক্য। তো আশা করতেছি আপনাদের নিজের দেশের প্রতি আসলে ভালোবাসা আস্তে আস্তে বাড়তে থাকবে। আমরা টপিকটা শেষ করে দিব স্বাধীনতার রক্ষা কবচ দিয়ে। আপনার এই যে স্বাধীনতাগুলো কথাগুলো আমি বললাম, এগুলো রক্ষা করার জন্য আপনার হাতে কি আছে?
তো প্রথমেই আপনার হাতে যেটা আছে সেটা হলো সংবিধান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, এটা হলো আপনার প্রথম রক্ষা কবচ। যখনই আপনার বিরুদ্ধে কোনো অন্যায় হবে, আপনি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পারেন যে সংবিধানে আমার এই অধিকারটা আছে, আমাকে এই অধিকারটা দেন। ওকে, তার বাইরে আর কি কি থাকতে পারে? আপনাকে আইন, দেশে অনেকগুলো আইন আছে, কিছু আইনের নাম আমি বলতে পারি, যেমন সিআরপিসির কথা আপনার শোনার কথা, পিনাল কোডের কথা শোনার কথা। আচ্ছা, এগুলো ভাইবা থেকেও শুনবেন বা রিটেনে গিয়ে শুনবেন। এই আইনগুলো দ্বারা আপনি নিজের অধিকারকে সংরক্ষণ করতে পারবেন। ওকে, তারপর আর কি থাকে? ন্যায় বিচার থাকে, অর্থাৎ সামাজিক ন্যায় বিচার। এটা দিয়েও আপনার আপনার স্বাধীনতার রক্ষা কবচ হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, এগুলো বই থেকে পড়ে নিবেন, আরো বেশ কিছু অপশন আছে। আমরা বিগত বছরের কয়েকটা প্রশ্ন পড়তে পড়তে আসলে আজকের ক্লাসটা শেষ করে দিব। বিগত বছরের কয়েকটা প্রশ্নের মধ্যে আমি ১ নাম্বারটা আপনাদের জন্য রেখে দিলাম। ২ নাম্বার প্রশ্নটা আপনাদের একটু উত্তর করতে বলবো। ২ নাম্বার প্রশ্নের উত্তরটা আমাকে একটু বলবেন। সভ্য সমাজের মানদণ্ড। সভ্য সমাজের মানদণ্ড কোনটি? সভ্য সমাজের মানদণ্ড কোনটি? এটা কনফিউশন কোশ্চেন। গণতন্ত্র, সংবিধান, বিচার ব্যবস্থা, ৩ টাই অপশন হতে পারে। কিন্তু এটার উত্তর সঠিক হবে আসলে আইনের শাসন। কনফিউজিং প্রশ্ন, তাই এটা কিন্তু প্রথম দিকে আনসার করবেন না, শেষের দিকে আনসার করবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, ৪ নাম্বার প্রশ্ন, তথ্য পাওয়ার অধিকার। তথ্য, আপনি একটা আহ, এটা জানার কথা, A2I এর নাম শুনেছেন মনে হয়, বর্তমান গভর্নমেন্টের একটা প্রজেক্ট A2I, অ্যাক্সেস টু ইনফরমেশন। সো আপনার তথ্য পাওয়ার যে অধিকারটা, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে যে A2I কোন ধরনের অধিকার। এটা আপনার একটা মৌলিক অধিকার। তথ্য পাওয়ার অধিকারটা মৌলিক অধিকার। আপনি যদি A2I ওয়েবসাইটে ঢুকেন, উপরে লেখা থাকে তথ্য পাওয়া আপনার মৌলিক অধিকার। সো এটা আসলে ওইখান থেকে প্রশ্নটা করা হয়েছিল 40তম BCS এ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কনফিউজিং না, এটা সহজ, এজন্য আমি উত্তর দিচ্ছি না। ৬ নম্বর প্রশ্নটা বলি, নৈতিক শক্তির প্রধান উপাদান কি? নৈতিক শক্তির, এটা আপনি এটা আশা করি সবাই পারবেন, সততা এবং নিষ্ঠা। আমরা আশা করছি আপনাদের মধ্যে এই সততা এবং নিষ্ঠা থাকবে। এবং আরো কয়েকটা